আসলে আমার আব্বু আম্মু লাভ ম্যারেজ করে বিয়ে করে। তো আমার বাবার আগে মানে উনি আগে বিয়ে করছিল, তো ওখানে আমার একটা ভাই ছিল। জি। তো আমার বাবা, আপনার মা কি সেকেন্ড বিয়ে? হ্যাঁ আমার আম্মু সেকেন্ড বিয়ে। তো বাবা কি আমার করতো? বাবা তখন আমি জানতাম না, মানে আমার ফ্যামিলি থেকে যতটুকু শুনছি নাকি রিক্সা ইউজ করতো, রিক্সা চালাতো? হ্যাঁ রিক্সা চালাতো। আচ্ছা। তো আমার একটা ভাই থাকে, তো তখন আর আমার আম্মুর সাথে মানে বিয়ে হয়নি, নাকি অ্যাফেয়ার চলছে। তো আমার ভাইকে নাকি ওই যে মানে ওই ভাইকে নাকি আমার আব্বু সই দিয়ে মেরে ফেলে। মানে মানে আগের ভাইকে? হ্যাঁ আগের ভাইকে, আমার আম্মুকে বিয়ে করার জন্য। তো আমার তো ভাইকে, ওর কোনো মা থাকে না মানে আগের? হ্যাঁ ওর মা থাকে। তারপর ওর আমার ভাইকে মেরে তারপর ওর আমার আম্মুকে মানে ওই আম্মুকে বের করে দেয়। তারপর আমার আম্মুকে বিয়ে করে। এটা আপনার মা আপনাকে বলেছে? আমার আম্মু বলছে, এটা আমার নানু বলছে। সুই দিয়ে মেরে ফেলা মানে সুই দিয়ে কিভাবে মানে মারে? কোনো বিষাক্ত ইনজেকশন বা এরকম কিছু দিয়ে। আপনার বাবাকে আপনি কখনো জিজ্ঞেস করেছেন এই কথাটা যে এরকম আসলে সত্য কিনা? আমার বাবাকে, এখন আমার বয়স 18 বছর, আমার বাবাকে আমি কখনো বাবা বলে ডাকি নাই। প্রথমে একটু ধাক্কা খেলাম প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ডে আছি। আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, একজন অপরাধী কিংবা একজন ভুল করা মানুষ, একটা যেটা হচ্ছে যে বুঝিনি ভুল করে ফেলেছি সেটা অন্য জিনিস, সেটা প্রত্যেকের জীবনেই হয়। কিন্তু একজন অপরাধীর জন্ম হবার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগে, অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লাগে। শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া সাধারণত অপরাধীর জন্ম হয় না। জি বলুন, আপনার মার কাছ থেকে এটা শুনলেন, তারপর আমার আম্মুকে বিয়ে করলো। তো এভাবে নাকি তারা 3-4 বছর মানে সংসার করলো। তারপর ওই আম্মু আবার আসছে। তো আমার বাবা আমার আম্মুর কাছ থেকে, আমার নানার কাছ থেকে 12,000 টাকা নিছে, নিয়ে তারপর ওই আম্মুকে তালাক দিয়ে দিছে প্রথম? হ্যাঁ। বড় মা আপনার? হ্যাঁ বড় মা। তখন আবার আমার আম্মু প্রেগনেন্ট। আমি যখন 4 মাস গর্ভ, তখন আমার আম্মুকে আমার আব্বু আমার ফুফির বাসায় নিয়ে যায় বেড়াতের কথা বলে। জি। নিয়ে পরে আমার আম্মাকে মেরে ফেলবে, মানে আমার আম্মু প্রেগনেন্ট ছিল, আমার আম্মুকে মেরে ফেলবে, মানে আমাকে মেরে ফেলবে। তখন ওইখান থেকে আমার আম্মু রাত 3টা বাজে নদী পার হয়ে চলে আসে আচ্ছা আমার নানা বাড়িতে। আচ্ছা। আসার পর তারপর আমার আম্মুর সাথে আর আব্বুর সাথে নাকি কোনো থাকে না, রিলেশন থাকে না। আচ্ছা। তারপর আমি জন্ম নেই 2001 সালে। মানে আপনার বাবার সাথে ডিভোর্স বা সম্পর্ক নষ্ট হওয়ার পরে আপনি জন্ম নেন নাকি তারই আগে দুনিয়াতে আসেন? না, তারই পর। তারপর? হ্যাঁ। আপনি কি প্রথম সন্তান ছিলেন? হ্যাঁ আমি প্রথম সন্তান। আচ্ছা। আমি জন্ম নিই 2001 সালে জানুয়ারি মাসে 1 তারিখে। তো আমার জন্মের পর নাকি আমার আব্বু বা আমার দাদা বা আমার মানে আমার ওই যে বাবা মানে বাবার ফ্যামিলির কেউ নাকি আমাকে 4 মাসের ভিতরে আমাকে মুখ দেখতে পারি নাই। তো আমি আস্তে আস্তে বড় হয়ে যাই। আমি বড় থেকে আমার নানা সংসারেই, আমার মামার 2 ভাই, আমার আম্মু আর আমার নানা। তো আমার নানা তেমন ভালো ছিল না ফ্যামিলি। আমার নানা কাজ করতো, আমার বাসা ছিল বরিশাল মুলাদি নন্দির বাজারে। তো ওই এলাকায় পানের বর বেশি, তো আমার নানারও পানের বর ছিল। তো আমার নানা পানের বরেই কাজ করতো দিনমজুরি, আর আমার বড় মামা গাজীপুরে চাকরি করতো, আর আমার ছোটো মামা ওই পানের বরে কাজ করতো নিজেদের। তো ভাবে আস্তে আস্তে বড় হতে থাকি। যখন আমার বয়স 3 বছর, সরি এর ভিতরে একটু পিছিয়ে যাই, যখন আমার 4 মাস বয়স, তখন আমার আম্মু আমাকে রেখে আবার তিনি ঢাকা আসে চাকরি করতে। আমি কিন্তু আমার আম্মুর বুকের দুধ খেতে পারি নাই। তো এভাবে আমার আম্মু ওখান থেকে ঢাকা যাওয়ার কথা, যে আমার নানি বলছে যে শুধু শুধু তোকে বসে বসে খাওয়াবো, লাভ কি, তুই একটা কাজ কর, তোকে খাওয়াবো, তোর ছেলেকে খাওয়াবো, এটা পারবো না। তো এভাবে আমার আম্মু ঢাকা থাকে। তো আমার আম্মু টাকা পাঠায়, আমি আস্তে আস্তে বড় হয়ে যাই। যখন আমার বয়স 5 বছর হয়, তখন ওই এক টাইম কিন্তু দেশে শিখন স্কুল ব্র্যাক স্কুল চলছিল। জি। তো ওইখানে আমাকে ভর্তি করার পর শিশু ওয়ানে, তখন আমি ক্লাস শিশু ওয়ানে প্রায় 6 মাসের মতো পড়ছি। পরে আমার মামা আমাকে বসি, তার নাম, তিনি প্রাইমারি স্কুলে নিয়ে ভর্তি করে দেয়। তো 1-2 তো ভালোই পড়ালেখা চলছিল, কিন্তু 3তে ওঠার পর আর পড়ালেখা চলে না। আচ্ছা। তো আর ওই 3তে বসে আমাকে পড়ালেখার জন্য প্রচণ্ড চাপ দিত আর প্রচণ্ড মার দিত আমার মামা। আসলে আমার ভালোর জন্য মার দিত, বাট আমি বুঝতাম আমার খারাপ। তো আমাকে এতটা মার দিত যে এটা কখনো সম্ভব না, যে ওই যে বড়ে এক ওই যে আপনার পানের বড়ে যেগুলো এক মানে খুঁটির মতো দেয়, যেগুলো বরিশালের ভাষায় গাইডটা বলে, জি, যে ওগুলো দিয়ে আমাকে পিটাতো। ওই আমার তখন বয়স ছিল। মামা? হ্যাঁ আমার মামা, পড়ার জন্য প্রচণ্ড মার দিত। আবার আমাকে প্রাইভেট ঠিক করে দিয়েছে, যদি আমি একদিন না যেতাম সেদিনকেই মার দিত। তো এভাবেই চলছে। আমি তখন ক্লাস 4-এ উঠি। 4-এ ওঠার পর ভালোই পড়া চলছে, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে মার দিচ্ছে। কিন্তু এরই মাঝে আরেকটু পিছিয়ে ব্যাক করি, যে এরই মাঝে আমার বাবার সাথে আম্মুর সাথে আবার রিলেশন শুরু হয়। তো আবার আমার আব্বু আবার সেই আগের
পুরনো ওয়াইফকে আবার আনি, আমার আম্মুকে আনি। আনার পর তারপর আমার আব্বু সবাই দেখতাম কি যে আমি আমার নানা আমাকে নিয়ে যেত, আমার মামা আমাকে স্কুলে নিয়ে দিয়ে আসতো, এদিকে ওদিকে ঘুরতে নিত, কিন্তু দেখতাম কি যে সবাই সবার বাবার সাথে ঘুরতে যায়, মায়ের সাথে ঘুরতে যায়, কিন্তু আমি এরকম কেন, আমি আমার বাবার সাথে ঘুরতে পারি না কেন? রাইট। তো ঘুরতে পারি না, দেখতাম কি আমার ওই ঘরে আবার আমার ভাই মানে ওই যে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছিল, তারপরে যে আবার এই আমার বড় আম্মুকে আনছিল আমার বাবা। তারপর আমার বাবা কিন্তু পেশাদারি ভ্যান চালক ছিল। দেখতাম কি যে আমার ওই ঘরে একটা বোন ছিল, ওই বোন কিনে এদিক ওদিক ঘুরতে যায়, কিন্তু আমাকে নিত না। কিন্তু আমার মায়ের সাথে কিন্তু আমার বাবার সাথে কিন্তু তারপর সম্পর্ক ছিল, আমাকে নিত না। আমি অনেক কান্না করতাম যে সবাই সবার বাবা মার সাথে ঘুরে, আমি পারি না কেন? ওকে। তো এভাবে যাইতেছে। তো আমার যখন ক্লাস 5 উঠি তখন পড়ালেখা আবার শেষ হয়ে যায়। 6 মাসের মতো আমি স্কুলে যাই না, যাওয়ার কারণে শুধু বাসায় বসে ঘুরি ফিরি, এইটা করি ওটা করি, এই কোনো পড়ালেখায় কোনো মন বসে না। তারপর আমার মামা আবার আমাকে দিয়ে আসার পর তেমন কোনো পড়ালেখা চলতেছে না, ভালো কোন লাগে ক্লাসে না। তখন আপনি? ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ, হ্যাঁ। তারপর কোনো রকমে আমাকে এক্সামটা দিয়ে এলো, 5ম শ্রেণীতে আমি সমাপনী পরীক্ষা দিই, রেজাল্ট তেমন ভালো হয় না। তো ভালো না হওয়ার কারণে তেমন পড়ালেখা চলে না ভালো। তারপর আবার 6 ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। তো ভর্তি হই আমার বাসা থেকে 2 কিলো পথ হাইটে যেতে হয়, অনেক দূরত্ব। আচ্ছা। তো এরকম প্রথম 4 মাস ভালোই লাগছে, গেছি, তারপর আর যাই না। তারপর বাসা থেকে ঠিকই যাই, বাসা থেকে টাকা দিত, তো বাসা থেকে ঠিকই যাইতাম, যাওয়ার পর অর্ধেক পথে যাই এদিক ওদিক ঘুরতাম, যখন ক্লাস ছুটি দিত তখন বাসায় ফিরে আসতাম। তো সবাই তো জানতো আমি ক্লাসে পড়তেছি, স্কুলে যাইতেছি। তো আমাকে আবার প্রাইভেট ঠিক করে দিছি স্কুলে। তো ওখান থেকে আমি কী করতাম, যে প্রাইভেট না পড়ে ওই টাকাটা আমি নিয়ে নিতাম। আচ্ছা। আর তখন আমি এরকমই চলছি। তো এরই মাঝে আমার নানা হঠাৎ করে একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো আমার নানি আবার অনেক অসহায় পড়ে যায়। আচ্ছা। তখন আমার মামার সংসারে থাকে। তো এরই মাঝে আমার মামারা বিয়েও করে, কমপ্লিট করে দুজনেই। তো যখন আমার বড় মামা বিয়ে করে, আমার মামিটা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসতো। তার কিছুদিন পর আমার ছোটো মামা বিয়ে করি। আর আমার ছোটো মামাটা ছিল যে আমি ওই নানার পাশে থাকতাম, কিন্তু তারা পছন্দ করতো না, আমাকে কন্টিনিউ ওমান্যা বলতো। কি বলতো? বরিশালের ভাষায় যে ওমান্যা বলে। ওমাইন্না? হ্যাঁ, ওমান্যা বলে, যে ওর বাসা বাড়ি নিয়ে এখানে থাকে কেন। আচ্ছা। তো তিনি তার নামে বদনাম করাও ঠিক না, যে তিনি আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার হচ্ছে আমার মামি কতটা দূরত্ব, অনেকটা। আর তারপর তাদের সন্তান হয়। তো এরই মাঝে যখন আমি ক্লাস 7 উঠি, তখন আমি এই বাসা থেকে টাকা চুরি করতাম। আমার আম্মু যখন আমি ক্লাস 6 থেকে 7 উঠি, তখন আমার আম্মু বাইরে চলে যায় জর্ডান। আচ্ছা। তো আমার আম্মু আমাদের মাসের জন্য 5,000 টাকা দিত, আমি আর আমার নানুর জন্য। তো আপনার মা চলে গেল জর্ডানে, আপনার বাবাও নেই, আপনি থাকতেন কোথায় তাহলে? আমি থাকতাম আমার নানুর কাছে। নানুর কাছে? আর নানা তো মারাই গিয়েছে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা। তো নানুর কাছে আপনার মা টাকা পাঠাতো? হ্যাঁ, না, টাকাটা পাঠাতো, আমার মামার নামে অ্যাকাউন্ট ছিল। আচ্ছা। টাকাটা পাঠাতো আমার মামার নামে, কিন্তু ওখান থেকে উঠে আমাদের 5,000 দিত দুজনকে। আচ্ছা। ওকে। তো এভাবে চলতেছে ভালোই। তো এভাবে আমি যখন ক্লাস 7 উঠি, তখন আমার আবার এইরকম টাকা টুকা চুরি করতাম, পড়ালেখা করতাম না, প্রাইভেট ঠিক করে দিছে, তাও যাইতাম না। পরে আমি কয়েকদিন বলি আমাকে সাইকেল কিনে দিতে হবে, নাহলে স্কুলে যাবো না। তো বেশ সাইকেল কিনে দিছে। তো 15-20 দিন ভালোই চালাইছি, তারপর ভালো লাগে না, সাইকেল বাসায় ফেলাই দিছি। তো এভাবে চলতেছে। তারপর একদিন আমি ক্লাস 8-এ উঠে পড়ি। তো ক্লাস 8-এ উঠে, তখন 8-এ বসে মোটামুটি ভালোই পড়ালেখা করছি। করার পর আমি তখন যখন 8-এ যেয়েছি এক্সাম দিব, তখন আমার আম্মু বিদেশ থেকে ব্যাক করছে। ব্যাক করার পর আমার আম্মুকে কী করছে, আমার আব্বু বুঝিয়ে ভালিয়ে, তারপর আমার নানা, ওই আমার কাকা আমার একটা আঙ্কেল ছিল, তো আঙ্কেল কথা বলি নাই, তো তারা দুজন মানে বুঝিয়ে সুঝিয়ে তাদের বাসায় নিছে। আচ্ছা। নিয়ে আমার আম্মু থাকে বাইরে, যে আমার কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ করার জন্য আমার আম্মু বাইরে গেছে। তো উনি বাইরে গেছে, কিন্তু আমার চাচা বলতেছে কি, সাকিব, আমার নাম সাকিব, আমার সাকিব নামে আমরা সবাই চিনে, তো সাকিবকে আমি বাড়ি করে দিব, আচ্ছা তুমি আমাদের বাসায় আসো। উনি গেছে, ওনাকে বলছে তখনকার সময়, তখন 2015 সাল, তখন বলছে একটা আইফোন আনতে আমার জন্য, মানে আমার জন্য ছোট, মানে কাকার জন্য বলছে একটা আইফোন বা একটা ল্যাপটপ নিয়ে আসেন। তো আমার আম্মু কিছুই আনে না, জাস্ট একটা ফোন আনছিল আমার জন্য। আচ্ছা। কতদিন পর আপনার মা আসলো?
3 বছর 4 বছর পরে। 3 থেকে 4 বছর পরে। ওকে, তো এই সময় কি আপনার বাবা মার একমাত্র সন্তান আপনি? হ্যাঁ, একমাত্র সন্তান। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর কি করলো, আমার আম্মু ওখানে 2-3 মাস থাকলো। থাকার পর ভালোই, আমার আম্মুকে মানে এতটা লাভ করে যে আমি তো তখন ছিলাম মানে নিউ, যদি কাউকে বিয়ে করে যে আপনার বাবা? হ্যাঁ, মানে তখন আর আমার ওই বড় আম্মুর কথা আর মনে নেই। তখন আমার আম্মুই সব কিছু। তো যেমন যদি সমাজে যদি কেউ নতুন বিয়ে করে দেখবেন নতুন বউয়ের কিন্তু ভালোই লাভ করে, অতিরিক্ত মানে প্রচন্ড। তো ওরকম লাভ করা শুরু করে দিছে আপনার বাবা? মানে এটা ছিল তাদের খেলা, মানে কি করতে পারে। তো আমার আম্মু তো ওই যে জর্ডান থেকে ডলার আনছিল, ভাঙায় নাই। আচ্ছা। তো আমার ওই যে আব্বুর ফুফাতো ভাই নাম টিপু, তো ওনার বিয়েতে গেছিল। তো আমার আম্মু করছে কি ওই যে ডলারগুলা তার লাকেজের ভিতরে রাখিয়েছিল। আচ্ছা। তো আমরা বিয়ে খাইতেছি, আমি গেছি, আমার বাবা গেছে, কিন্তু তখনও কিন্তু আমার বাবাকে আমি কখনো বাবা বলি নাই। ওকে, বাবা বলতেন না কেন? আসলে আমার বাবা বলতাম না, আমার বাবার প্রতি একটা ঘৃণা ছিল, আর তাছাড়া অনেকটা লজ্জা, মানে সিরিয়াসলি মিলেছিলি আমি বাবা বলতাম না। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। সাকিব রয়েছে আজকে কনফেস পর্বে, সিক্রেটসে। আমরা ছোট্ট একটা বিরতির পর সাকিবের কাছে আবারও ফিরছি। স্টে টিউনড। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। আমার আম্মু কান্নাকাটি করে, অনেক চিৎকার করে, তখন আমার দাদি, আমার বাবা সবাই আমার আম্মুকে ইনসাল্ট করা শুরু করে দিছে। কেউ আগের মতো কেউ ঝগড়া, কথায় কথা ঝগড়া বাজায়, পারে না গায়ে হাত তুলতে, খায় আমি ওখানে। তো আমার আম্মু ওখান থেকে আবার চলে আসে। চলে আসার পর আবার এর ভিতরে আমার রেজাল্ট দিয়ে যায়। ক্লাস 8 আমি পড়ি, তখন আমার রেজাল্ট দিয়ে যায়। রেজাল্ট তেমন ভালো হয় না, 4.32 হয়। তো তারপর আমাকে কি করে, আমাকে ঢাকাতে চাকরির জন্য দিয়ে যায়। আবার আমার নানার চাচতো ভাই, তো ওনার নিজের গার্মেন্টস আছে, লিটন গার্মেন্টস, LG ব্র্যান্ড, সাইনবোর্ডে। তো ওখানে আমাকে চাকরির জন্য দিয়ে যায়, 100 রুপিয়া দিয়ে যায়। আমি 150 রুপিয়া পালিয়ে চলে আসি দেশে। আচ্ছা। তো দেশে যাই, তো আর তারপর রেজাল্ট বের হয় ভালো, তারপর আর কিছু করি না, ঘুরি ফিরি। তো আবার আমার মামা আমাকে নিয়ে ক্লাস 9-এ ভর্তি করে দেয়, বই এনে দেয় কমার্স গ্রুপ নিয়ে। তো 3-4 দিন গেছিলাম, তারপর আর ভালো লাগে না, পড়ালেখা করি না, ঘুরি ফিরি, এটা করি সেটা করি। তো এরই মাঝে তখন আমি যখন ফোন ইউজ করতাম, তখন আমার আম্মু আমার জন্য একটা ফোন আনছিল, যে হাওয়াই U19, জি, 24,000 টাকা, তখন 2015 সালে। তো উনি ওই ফোনটা আনছিল। তো আমি ফোনে কিছু বুঝলাম না। কোন ক্লাস থাকতেন আপনি তখন? তখন ক্লাস 9 আর কি, ক্লাস 9-এ। ওইখানে আমার পড়ালেখা শেষ, আর হয়নি। ওকে, ফোন হাতে নেওয়ার পর থেকেই না, ফোনের কোনো বুঝতে পেরেছি, সিচুয়েশনাল কজ আসলে ফ্যামিলিগতভাবে ভাগ যে কোনো। আপনার মা তখন বাংলাদেশে পার্মানেন্ট? হ্যাঁ, পার্মানেন্ট। ওকে। তখন আমার অনেক বাসা থেকে বলি, তখন আবার আমার ওই ফোনটা নিয়ে নেয়, যে আমি কোনো কাজ করতাম না, শুধু সারাদিন খালি এফবি, মানে কিছুই বুঝতাম না, কিছুই ভালো লাগতো না, শুধু এমনি এদের গান দেখতাম। আর এইগুলো ফোনটা নিতাম, গেমস খেলতাম, চার্জ রাখতাম না, মানে 100% চার্জ দিলে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে শেষ করে দিতাম। আচ্ছা, মানে যাবো তুই চার্জ থাকে তবে তুই খালি টিপতাম, কোনো কাজ করতাম ধ্যান ছিল না, খালি ফোনের দিকে ধ্যান ছিল। তো তারপর বলছে কি, যেহেতু তুই অ্যান্ড্রয়েড ফোন এত টিপোস, তোকে একটা বাটন ফোন কিনে দিই। তো একটা স্যামপুনি D150, 2200 টাকা দিয়ে একটা বাটন ফোন কিনে দেয় স্যামপুনি। আচ্ছা। তো ফোন কিনে দেয়, তখন কী করতাম, এমনি টিপতাম টুপতাম, গান শুনতাম, এগুলো শুনতাম, ভালোই লাগতো। আর পড়ালেখায় তখন আর কোনো মন বসতো না, পড়ালেখা একেবারেই শেষ। তো দেখতাম কি এলাকার সবাই ফেসবুক চালায়। তো আমি বলতাম, আমার একটা ফ্রেন্ড আছে, নাম হয়েছে রাজীব, বলতাম কি দোস্ত ফেসবুক মানে কি? ও বলতো কি, এই যে এরকম সব বুঝিয়ে দিত। তো আমি বলতাম এইগুলো চালায় মাইসে শুধু ফোন টিপে, এইগুলো কোনো লাভ আছে? যে ফোন টিপে লাভ কি?
তারপর ফেসবুক আইডি খুলে দেয়, ওর নাম হচ্ছে রাজীব। ও 2012 সাল থেকে ফেসবুক চালাতো। তো আমি ওর সারাদিন মানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তোর পিস ঘুরি, দোস্ত একটা আইডি খুলে দে না, একটা আইডি খুলে দে না, চালাবো। খুব আকর্ষণ। তো একটা আইডি খুলে দিল। আইডি খুলে দেওয়ার পর আইডিটার নাম দিয়েছিল এমডি সাকিব। তো কী করতাম, একটা এমবি কার্ড কিনতাম, না কিছুই বুঝতাম না, খালি ঢুকতাম আর পিক দেখতাম। এই বাটন ফোন দিয়া অপার মিনিতে ফেসবুক চালাতাম, ভালো লাগতো না। আর সারাদিন টিপতাম, খালি কোনো কাজ করতাম না। তো এইরকমভাবে প্রায় 6 মাস চলে গেছে, কোনো ফেসবুক, তখন আর ফেসবুকের প্রতি মুড নেই। তখন কী করতাম, তখন আমি আমার দেশে, তখন আমাদের দেশেই তখন ওই পানের বর ছিল, আমি পানের বরে ওই যে মানে কাজ করতে যেতাম, সারাদিন লতা বানতাম। লতা বান তখন 200 টাকা দিত আমাকে। তো 200 টাকা দিত, ওই টাকাটা আমার বাসায় দিতাম। ওই যে সকাল থেকে 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করতাম, 10টা পর্যন্ত টাকা দিত রাত। তো টাকাটা তখনই ভেঙে ফেলতাম, খেয়ে ফেলতাম, এটা করতাম। তো এইভাবে চলে কিছুদিন, চলে যাওয়ার পর তখন আবার আমার ওই যে একটা ফোন ছিল, বলছিলাম যে আমার আম্মু, ওই ফোনটা আমার মামা চালাতো তখন। তো আমার মামা আবার ফোনে কিছুই বুঝো না, একটা ফোন দিলে ফোনটা পিক করবে কীভাবে ওটাই পারতো না সে। তখন ফোনটা আবার আমাকে দিয়ে দেয়। তখন ওই যে আবার আমার বাটন ফোনটা তাকে দিয়ে দিই আমি। তো এইভাবে চলতেছে। তো এরই মাঝে একটা কথা বলে দিই, আমার নানুর বইনে, ঠিক আছে, আমার নানুর বইনের বাসা হয়েছে আমাদের বাসা থেকে প্রায় 5 কিলোর মতো দূর, কিন্তু হেঁটে যেতে হয়। মানে গ্রাম তো, বরিশালে, মুলাদির ভিতরে তেমন উন্নত না। তো ওইখানে একটা মেয়ের নাম হয়েছে রিয়া। ওকে। তো আমার নানুর বাসায় আমি যেতাম, মানে আমার নানুর বোনের বাসা, তো আমার তো নানু লাগে। তো যাইতাম, একটা মেয়ের সাথে পরিচয় হয়। এমনি তেমন সুন্দর না, আমার মধ্যে কালো, মানে পড়ালেখা করতো না। তো মেয়ে তো কালো হলে ভালো লাগতো আর কি, আমার কাছে ভালো লাগতো, আর কাছে কি জানি না। তো এমনি আপু আপু বলতাম, মানে আমার সিনিয়রই। ওকে। তো এইভাবে 3-4 মাস যাওয়ার পর ওর সাথে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আমি ওর জন্যই খালি আমার নানু বাড়িতে 2 দিন ফটো বেরোতে যেতাম। আর মেয়েটা ছিল না বাবা, ঠিক আছে, ওর মা ওই যে ব্র্যাকে ওই স্বাস্থ্যকর্মী না কি বলে ওই চাকরি করতো, ওরকম কিছু। তো একদিন 3-4 এরকম হয়ে গেছে মতন, ওর সাথে অ্যাফেয়ার শুরু হয়ে গেছে। তখন আমি কি করতাম, মানে আমি আবার একটা কাজ ছিল যে আমি যে পানে পরে কন্টিনিউ কাজ করতাম না, পালে করতাম, কিন্তু একদিন কাজ করলে ওই যে টাকাটা পাইতাম, ওই টাকাটা ভাঙতাম, ওটা শেষ করতাম, তারপর আমি আবার ওই যে একদিন কাজে যেতাম। তো কী করতাম, তখন ওই যে কাজ করতাম, ওই টাকাটা পাইয়া ওই টাকাটা দেখে শুধু ওর সাথে ফোনে কথা বলতাম, ওর সাথে রিলেশন চলতেছে। তো এরই মাঝে আমি দেখি কি, তখন আমি ফেসবুক সম্পর্কে সব কিছু বুঝি, ওই বাটন ফোন দিয়ে ফেসবুক চালাতাম। আবার ওই অ্যান্ড্রয়েড ফোনটা আমি ভেঙে ফেলছি রাগ হইয়া। তো ওই যে আমার একটা ফ্রেন্ড থাকে, ওই যে নাম হচ্ছে শাকিল। জি। তো ও করতে কি, ওই যে মানে দেখলাম কি মেয়েদের সাথে চাট করতো, আর আমি তখন রিয়েল আইডি চালাতাম, আমার নিজের পিক দেয়া। আচ্ছা। তো দেখতাম কি যে ও বলতে কি এটাও আমার রিয়েল আইডি। তখন দেখতাম কি ও ফেসবুকে চাট করে, ও মেয়েদের কাছ থেকে নাম্বার আনে, ও কথা বলে, কিন্তু আমি পারি না কে। তো ও বোঝে কি, আবার ও একদিন বুঝে বলছে কি যে এরকম চালা। পরে আমি কী করি, একটা ইন্ডিয়ান একটা সেলের পিক দিয়া, মানে ফেসবুক থেকেই, মানে 15-20টা পিক নামাইয়া, পরে একটা আইডি খুলি, আইডিটার নাম দিই সেন্না চৌধুরী। সেন্না চৌধুরী। হ্যাঁ, সেন্না চৌধুরী। ওকে। পরে 4-5টা পিক আপলোড করার পর দেখি আমি কাউকে রিকোয়েস্ট দিতাম, ইচ্ছা করে মেয়েরা রিকোয়েস্ট দিত, আমি অ্যাকসেপ্ট করতাম, কনফার্ম করতাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওরা হাই হ্যালো শুরু করে দিত। তখন আমি আবার সেম ওই আমার নিজের পিক দেওয়া আবার মেয়েদেরকে আমি রিকোয়েস্ট দিতাম। কিন্তু দেখা যেত কি যে আমার নিজের পেজে যখন মেসেজ করতাম তখন আর রিপ্লাই দিত না, ভালো লাগতো না। ফেক আইডি চালাই তাই ভালো লাগে, চাট করি, সময় কেটে যায়, মজা করি। কিন্তু চাট করতাম শুধু, কিন্তু পিকবুক চাইতাম, কিন্তু নাম্বার চাইতাম না। আর তখন আমি মানে তেমন ইংলিশও তেমন পারি না, অনেক মেয়েরাই মানে ইংলিশে লিখতো। অ্যাকচুয়ালি হাউ আর ইউ মানে কি তাই বুঝতাম না, ক্লাস 9-এ পড়ছি। ওকে। তো তারপর এরকম চলতেছে, পিকনিক আনতাম, দেখতাম। তো একদিন হঠাৎ করে একটা মেয়ের নাম হচ্ছে সারা চৌধুরী, মেয়েটা আমাকে রিকোয়েস্ট দিচ্ছে। রিকোয়েস্ট দেওয়ার পর সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করছি না। পরে লাগছে আমাকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে লাগছে হু আর ইউ। পরে আমার মানে আমি ফেক আইডি অ্যাড্রেস দিলাম, সব কিছু বললাম যে বাসা ধানমন্ডি 32, নর্থ সাউথ স্টাডিগুড়ি। তো এরকম মানে যেরকম ফেকভাবে চাপা ফুল। পরে ওই মেয়েটার বাসা ছিল বগুড়া। ওকে। মেয়েটার বাবা ছিল ডক্টর, নাম হচ্ছে সারা চৌধুরী। দেখতে এতটা যে সুন্দর, মানে সম্ভব না বলা। তো মেয়েটার সাথে রিলেশন হয়। তো রিলেশন হওয়ার পর 4 দিনের মাথায় আমি বলি কি আমাকে কাছে টাকা দিয়ে হতো, লাইফে ফার্স্ট
ওই টাকা চাওয়াটার কথা কিন্তু আমাকে শাকিল শিখিয়ে দিয়েছে যে তুই ফেক রিলেশন কর, যে মেয়েদের সাথে ফাও রিলেশন করে লাভ কি। তো মেয়েটার সঙ্গে আপনার 4 দিনের মাথায় আপনি টাকা চাইলেন, এরকম সম্পর্কের জায়গায় চলে গিয়েছিল নাকি এমনিতেই? না, সম্পর্কে মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। মেয়েটা বলছে কি আমি ঢাকা মিরপুরে আসবো, মানে তো আমি টাকা চাইছি 4 তারিখে, ও 5 তারিখে দিয়ে দিছে। আর মেয়েটা বলছে আমি 10 তারিখে ঢাকা মিরপুরে আসবো, আসার পর সাথে সাথে আমি বিবাহ করবো তোমাকে। আর মেয়েটা তখন অনার্স করতো। আপনি ফেসবুকে কথা বলতেছেন তখন? না, ফেসবুকে ফোনে কথা হয়েছে? হ্যাঁ, ফোনে কথা। ফেসবুক থেকে ফোনে নিয়েছেন? হ্যাঁ, ফোনে, মানে আমি আমার নাম্বারই ও চাইছে দিছি মতন, ওই ফোন করতো কন্টিনিউ। আর আমি ফোন দিলে ফোন পিক করতো না, ও ফ্রি হয়ে আমাকে ফোন দিত। আচ্ছা, তারপর ওই ফার্স্ট 1,000 টাকা আনার পর তারপর আর ওর সাথে হয়নি। তারপর ওর সাথে আর কোনো কথাবার্তা হয়নি। তো হঠাৎ করে আরেকদিন ফোন দিছে। ফোন দেওয়ার পর ওই যে আমি আবার যার পিক দিয়ে ফেসবুক চালাতাম, উনি আবার ইনস্টাগ্রাম চালাতো। আর আসলে কিন্তু বাংলাদেশে তেমন ইনস্টাগ্রাম পপুলার না। আর গ্রামে তো ইনস্টাগ্রাম মানে কি এখনো মনে হয় বুঝে না। হ্যাঁ। তো ওই মেয়েটা আবার ওই ইনস্টাগ্রাম চালাতো। আর ওই ছেলের নাম ছিল আমার পাঠান আফতাব। তো ওই ছেলেটা ইন্ডিয়ান কিন্তু মুসলমান। তো ওই ছেলেটার আবার ইনস্টাগ্রাম আইডি ছিল। তো ওই সারাও আবার ইনস্টাগ্রাম চালাতো। তো এইভাবে পেয়ে গেছে বলছি। তারপর আমি ধরা খেয়ে গেছি। তারপর ওর সাথে আর কোনো কথা নেই, ওটাই শেষ। ওকে। পরে দেখতাম কি ওই আইডিয়ার ভালো লাগতো না, ওই পিক দিয়ে হাজার হাজার ফেক আইডি হয়ে গেছে আবার। মানে আপনি যে পিক দিয়ে করেছেন? হ্যাঁ, ওই পিক দিয়ে মানে এতটা ফেক আইডি হয়ে গেছে, মানে রিয়েল আইডি যে রিয়েল পাঠান আফতাব, মানে তার থেকেও মানে বেশি, মানে পাঠান আফতাব লাইক পেতো 12টা 14টা, কিন্তু সে কিন্তু রিয়েল। আর কিন্তু ফেক তারা পেতো 1 2 এটা মানে আমার থেকে আর ভালো কে বোঝে। যাই হোক, বলেন। তো তখন আর ওই আইডি ভালো লাগে না। তখন আবার আরেকটা আইডি খুলি, নাম দিই তাজিম চৌধুরী। একটা ইন্ডিয়ান ছেলের পিক দিয়ে আইডি খুলি। তখন আমার বাসা থেকে আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। আবার একটা আইডি সব কিছু বুঝি, অলমোস্ট সব বুঝি। তো তখন আমি ইনস্টাগ্রাম খুলি গ্রামে। তো ইনস্টাগ্রাম কী করতাম আমি সারাদিন, আবার একটু পিছিয়ে যাই আমি, যে আমি ওই যে কাজ করতাম ওইখান থেকে ওই যে রিয়ার সাথে কিন্তু কন্টিনিউ আমার অ্যাফেয়ার চলতে আছে, ওইটাই আমার রিয়েল। ওকে। আর ফেসবুকের গুলো হলো জাস্ট ফান। তো এইভাবে চলতেছে। ওই রিয়া করতো কি আমাকে রাত 1টা বাজে ফোন দিত, 12টা বাজে ফোন দিত। আমি ঘুমিয়ে থাকতাম, আমি আমার নানু আমার মামা মানে ঘুমিয়ে থাকতাম, কিন্তু আমি ঘুমের মাঝে উঠি রাত 1টা বাজে বাইরে গিয়ে ওই রিয়ার সাথে ফোনে কথা বলতাম। আর রিয়াটা ছিল কি গ্রামের মেয়ে, একটু মানে বাজে টাইপের, মানে একটু মানে ওই ফালতু কথা, মানে সেক্সুয়াল কথা বলতো অলওয়েজ। আর আমি ওই জিনিসটা মোটেও লাইক করতাম না। তো এভাবে আবার কি করছি আমি, একদিন রিয়ার কাছ থেকে আবার 3,000 টাকা নিছি। যে ওর মা ওই যে কাজ করতো ওখানে 5,000 টাকা বেতন পেতো। আমি বলছি কি আমার প্রবলেম হয়েছে, যে আমি মিথ্যা কথা বলছি যে আমার জ্বর হয়েছে, আমার অনেক টাকা লাগবে। ও তো আমাকে রিয়ে লাভ করতো। তো আচ্ছা বলছে ঠিক আছে। আচ্ছা আমার তখন তারিখটা ছিল 29 তারিখ। তো ওর আম্মু 30 তারিখে বেতন পাবে, ওর আম্মু 5,000 টাকা বেতন পায়। আমি বলার পর ও বলছে কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো ওর আম্মু বেতন পাইছে 5,000, ও ওখান থেকে 3,000 টাকা চুরি করে বলছে কি তুমি বাংলা বাজার আসো, আমাদের মানে বাসার থেকে একটু দূরত্বে। আচ্ছা। ও আসছে, তারপর ওর কাছ থেকে আমি 3,000 টাকা আনছিলাম। ওকে। তো আনার পর ওই যে আবার একটু ফেসবুকের ভেতরে যাই, পরে ওই তাজিম চৌধুরী একটা আইডি খুলি। তাজিম চৌধুরী ইন্ডিয়ান পিক, ওই ইন্ডিয়ান একটা ছেলের নাম হচ্ছে ডিজে আনাস আনু, উনি ডিজে করে। তো ওনার পিক দা ফেসবুক আইডি খুলি। তো ভালোই লাগে। তারপর একটা মেয়ের সাথে তারপরে ফেসবুকে তারপর কন্টিনিউ আমি মেয়েদের কাছে নাম্বার আনতাম, কথা বলতাম, কিন্তু টাকা আনতাম না, ভালো লাগতো না যে শুধু শুধু মেয়েদের কাছে টাকা আনবো অভিশাপ। তো এইভাবে একটা মানে একটা ইয়াসমিন নামে একটা মেয়ের সাথে কথা হয়, যে বাসা হচ্ছে কুমিল্লা, বাবা বাইরে থাকে। তো বাবা বাইরে থাকে। তো ওর কাছ থেকে আমি মানে ওর সাথে কথা বলতেছি। তো ওর সাথে আবার প্রায় 1 মাসের মতো রিলেশন হয়ে গেছে, কিন্তু আমি কাউকে কখনো ফোন দিতাম না, সবাই আমাকে ফোন দিত। কারণ আমি ছিলাম ওই যে ওই পিকগুলো দেখে যে কোনো মেয়ে মানে দেখে মানে ফার্স্ট দেখাতেই মানে ক্যাশ খেয়ে যেত। এরকম পিক আপনি এরকম পিক দিয়ে ফেসবুক যেহেতু ফেক আইডি খুলি, তো নর্মাল পিক দিয়ে খুলবো কে? আর ফেসবুকের অ্যাবাউটগুলো ছিল খুব মানে অনেক সিরিয়াসভাবে অ্যাবাউটগুলো লেখা। ওকে। অ্যাবাউট মানে হচ্ছে হলো ওনার সম্পর্কে, আইডি সম্পর্কে বা আইডি সম্পর্কে সবকিছু মানে এমন ভাবে দেয়া মানে পুরো মানে বিশ্বাস না করার উপায় নাই। হ্যাঁ, বিশ্বাস না, পুরো অ্যাক্টর বা হিরো বা এরকম কিছু। ওকে। তো এভাবে ওই ইয়াসমিনের কাছে টাকা আনতাম। ইয়াসমিনের কাছ থেকে কিন্তু প্রথম আনছি 2,000, পরে 3,000, পরে 4,000, এভাবে টাকা আনছি। তো টাকা আনার পর তো ইয়াসমিন কি করছে কি একদিন জেনে গেছে যে আমি ফেক, আমি নিজেই বলে দিছি। ও ফেক বলার পর ও করছে কি নিজের হাত, এই যে এইভাবে হাতকে ব্লেড দেখে আছে, পরে লবণ দিছে দিয়া ওগুলো মানে নিজের পিক, ওগুলা আমি তো মানে ফোনে বললে তো আর বিলিভ করবো না। ওগুলা কি করছে আবার পিক তুইলা ভিডিও করছি যেভাবে কাটছে। ওরা ছিল অনেক বড় লোক, ঠিক আছে, কুমিল্লা।
ওর বাবা থাকতো বাইরে, ওগুলো আবার সিসি ক্যামেরা ভিডিও করছে, ঠিক আছে, ওই কাটছে ওগুলো উপরে সিসি ক্যামেরা নাকি ছিল, ওগুলো ভিডিও হয়েছে। তো ওগুলো আবার ভিডিও আমাকে পাঠিয়ে দিছি কীভাবে কাটছে, কীভাবে বিলের মানে ই করছে। পরে বলছে কি, ওর সাথে একটা কথাই বলছে যে মানুষ মানে যখনই মানে একটা মানুষকে অবিশ্বাস করে, যখন প্রতারণার ফাঁদে পড়ে। তারপর ওই বলছে আমি তেমন কেয়ার করি না, আমি বলছি এইগুলো কেয়ার হবে। তো এইভাবে আমি মেয়েদের কাছ থেকে টাকা খালি কন্টিনিউ আনতেইছি, যে কোনো মেয়ের সাথে কথা বলি, ফোনে কথা বলি, টাকা আনি। তখন একটা মেয়ের সাথে আবার ওই ফেসবুকে মানে মেয়েটা আমাকে ফার্স্ট রিকোয়েস্ট দেয়, পরে আমি অ্যাকসেপ্ট করে লিখি হু আর ইউ। পরে ওর অ্যাড্রেস দিল, পরে অ্যাড্রেস দিল, ভালোই কথা বলতে চলতেছে। তো একদিন হঠাৎ করে বলি কি, শুধু চাট করতেছি আর কিছু না, চাট করতেছি আর চাট করতেছি, ভালোই লাগে। তখন কী করছি যে ওই মানে বলছি কি আচ্ছা তোমার নাম্বারটা পেতে পারি, লিখছি গিভ মি ইউর পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, সব তখন আমি মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো পড়ালেখা বুঝতাম না, মানে ইংলিশ পারতামই না। কিন্তু আমি তখন হয়েছে কি যে ফেসবুকে চাট করতে করতে কোনো কাজ করতাম না, সারাদিন শুধু যখন সময় পেতাম তখন ওই ফেসবুক চালাতাম। আচ্ছা, আর ওই ফেসবুক চালাতাম, আর তখন আমি এমনটা হয়ে গেছি যে ফেসবুকে চাট করতে করতে ইংলিশ মানে অনেকটা বুঝি আর অনেকটা পারি মানে। আর যদি ইংলিশ বলতাম তখন মনে করতে কি আমি যেন কতই যেন স্টাডি করছি, আর মূলত আমি কিন্তু কিছুই পারতাম না। ওকে। আর তখন কি করতাম, পানের পরে কিন্তু আমি দিনে কিন্তু কাজ করতামই, ওই কন্টিনিউ আর কি। মাঝে মাঝে দিন সারাদিন কাজ করে যাচ্ছে? সারাদিন না, তাহলে ওই সপ্তাহে কিনা ধরেন 2-1 দিন করতাম, ভালো লাগে, কেউ ডাক দিয়ে যাইতাম, বা এমনিতেও অনেক বলতে কিন্তু ভালো লাগতো। আমি বলতাম কি শুধু শুধু কাজ করবো, মেয়েদের কাছ থেকে তো টাকা নিয়ে, টাকা তো ইজি পথে আসতেছে। হ্যাঁ আসতেছে, কিন্তু এটা যে আমার এতটা ভয়ানক হবে তা আমি কখনো ভাবি নাই। ওকে, আমরা আগাই। তারপর হয়েছে কি ওই যে তারপর একটা মেয়ের সাথে তার কথা হয়, তার নাম্বার আনছি। পরে একদিন বলছি কি আচ্ছা মানে তোমার কিছু মানে বাজি পিক দিবা, মানে এর আমি যেভাবে নর্মালি বলছি। এটা কি ওকে বলেছেন নাকি ও আপনাকে বলেছে? আমি বলছি কি আচ্ছা আমি দেখবো। তখন আর এক্সাম চলে ক্লাসে, আর এক্সাম চলে। তো ও করছে কি যে আচ্ছা ঠিক আছে আমি দিব। পরে ও করছে কি ওয়াশরুমে গিয়া পরে ও নিজের মানে প্রায় 15 থেকে 20টা পিক ওকে তুইলা পরে আমাকে সেন্ড করছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। সাকিব রয়েছে আজকে কনফেস পর্বে সিক্রেটসে। আপনারা যদি সাকিবকে দেখতে চান বা কোনো কিছু বলতে চান তাকে, চলে আসবেন আমার পার্সোনাল পেজ www.facebook.com/kibria.rj KEBRIA.RJ এই পেজে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছে। সাকিব আমরা যেখানটায় ছিলাম, চেঞ্জ করার পর থেকে আমি গেম শুরু করেছি যে ওর কাছ থেকে মানে এই পিক আমাকে 1000 টাকা দাও ফার্স্ট। কেন দিব, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে নাও তুমি, আচ্ছা নাও। পরে দিছি, পরে আবার বললাম কি আমাকে 5000 টাকা দাও, আমার কাছে টাকা নেই, কেন দিব। তখন ওর সাথে বাজাবাজি আবার আমি নিজেই বাজিয়ে দিছি, যদি টাকা না দাও এই পিক আমি ফেসবুকে পোস্ট করবো। তখন ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, এটা সেটা শুরু করে দিয়েছে। পরে আর দিছে 5000। মানে ততক্ষণে কি আপনাকে জেনে গেছে যে আপনি না ফেক জানেন, আমি রিয়েলেই কিন্তু আমি ব্ল্যাকমেল শুরু করে দিয়েছি ওই পিক দিয়ে। ওকে, আমি ওকে ভয় দেখাই দিয়েছি এই পিক আমি ফেসবুকে পোস্ট করবো, একটা একটা ফিমেল আইডি খুলবো, আইডি খুলে তোমার পিক দিয়ে পোস্ট করবো, অ্যান্ড তোমার ফ্রেন্ড লিস্টে যত মানে তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে আমি রিকোয়েস্ট দিব। আর তোমার ও পড়তো আবার ওই যে আপনার ওর বাসা ছিল বরিশালে, ঠিক আছে, বরিশাল অমৃতলাল কলেজে পড়তো। তো বলছি কি ওই কলেজের ওই পেজে ঢুইকা যত কলেজের যত পেজে যত লাইক করা আছে সবাইকে আমি রিকোয়েস্ট দিব ওই তোমার ওই পিক দিয়ে আইডি খুলা। পরে ও ভয় এভাবে ওর কাছ থেকে 17,000 টাকা আনছি। কত? 17,000। ওকে, একসাথে আনি নাই, 5,000 2,000 1,000 এরকম, মানে 3 মাসের মধ্যে খালি টাকাই আনছি ওর কাছ থেকে। আর ও ভয় দিতেছে। তো তারপর বলছি যা ভালো লাগে না আর ওটা বাদ। পরে আরেকটা মেয়ের সাথে হয়, মেয়েটা হয় মানে আমি তখন আরেকটা মেয়ের সাথে কথা হয়, মেয়েটা অনেক খারাপ কাজ করে, ও নিজেই স্বীকার পাইছে ও যা করে। পরে আমি বলতাম কি আমার কি তোমার বয়স কত, আমার বলছে আমি বয়স 30 বছর, আর ওর বয়স বলছে ও বলছে 25 বছর। তারপর ও করতে কি যে তারপর ওর সাথে কথাবার্তা হয়, তারপর এই হয়। তো ওরও খারাপ পিক আনছি, ও মানে ওর কাছে আমি খারাপ পিক চাই নাই, ও নিজে ইচ্ছা করে সেন্ড করে দিত অ্যান্ড ভিডিও দিত। আর ওই ভিডিওগুলো আমি কখনো কিছু ওই জিনিসটা সত্যি বিলিভ মি লিসেনার যারা শুনছেন আমাকে হয়তো অনেক খারাপ ভাবছেন, কিন্তু আমি পিকগুলো আনতাম, জীবনে এক নজর বেশি তাকাইতাম না কোনো দিন, আনার সাথে সাথে আমি ডিলিট করে দিতাম। কিন্তু সবাই ভাবতো কি মানে ওরা যার কাছ থেকে আনতাম সে ভাবতো আমার কাছে তারপর ওর সাথে আর কথা হয় না। ও আপনাকে এমনিতেই এই ছবিগুলো দিত? এমনিতেই নিজে দিত। আর ও মানে টাকার বিনিময়ে মানে যে মানে যত বয়স্ক হোক যত কম হোক, মানে ও নিজে স্বীকার পাইছে যে ওগুলো মানে নিজে থেকে মানে টাকা দিলেই করতো, যে আমার সাথে মানে এটা কি নেটে করতো সে? হ্যাঁ মেয়েটা করতো। ওকে,
আর এমনি সরাসরি করতো। ওর বাসা ছিল আপনার বরিশাল। তো ওর বাসা বরিশাল নাকি ওই ভোলা চর ফ্যাশন ছিল, ওই নিজে শিকার পাইছে। তো এভাবে তো আবার আরেকদিন রিয়ার সাথে দেখা হয়। তো রিয়া বলছে কি আমি তোমাকে মানে ওই রিয়ার সাথে কিন্তু প্রেম আমার রিলেশন চলতেছে, কিন্তু আমি ওইখানে বেড়াতে যাই মানে 15-20 দিন পর, আগে যেতাম কন্টিনিউ বা 2-3 দিন পর পর, আর এখন যাই 15 দিনে পর পর। এখন আর রিয়ার প্রতি ভালো লাগে না, কারণ আমি কিন্তু ফেসবুকে বা ওই নাম্বারে আমি তো ফোনে কথা বলি, এখন ওইটা আর ভালো লাগে না। তো একদিন রিয়া বলছে কি চলো না আমরা বিয়ে করি। তো আমি যতটাই বেইমানি করি সবার সাথে, যতটাই খারাপ হই না কেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওর ছোটোকালো বাবাকে আমি দেখে নাই, আমি আমার কোনো দিন আমার বাবা মার আদর পাই নাই। তো আমারই 3 বেলা ভাত ঠিক মতো ছুটে না, যে আমার মামা বাড়ি থাকি, আমার মামি আমাকে অলওয়েজ গালাগালি করে, তেমনভাবে থাকতে পারি না, ঘুমাতে পারি না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তো ওরে আমি বিয়ে করব, তখন ওরে যে আমার বয়স ছিল 17 বছর, মানে 16 বছর 17তে পড়ছি আর কি, এই বেশি দিন না, 8-9 মাস আগের ঘটনা। পরে বললাম কি যে দেখো আচ্ছা তোমাকে আমি বিয়ে করব, আচ্ছা এখানে ওকে বুঝ দিতেছি, 1 দিন 2 দিন 3 দিন শুধু বুঝ দিতেছি যে হ্যাঁ করবো তো করবো না, কি বলছি। পরে বলছে কি, পরে একদিন ওর বাসায় গেছি, ওর আম্মু নেই বাসায়। পরে দুজন শুয়ে কথা বলতেছি এমনি, আমি খাটে বসে আছি আর ও শুয়ে আছে, বসে কথা বলে এমনি গল্প করি। এর মাঝে নামছি প্রচণ্ড বৃষ্টি, আমি চলে আসতেও পারতেছি না। বৃষ্টি, আমি ফোনে গেমস খেলতেছি, সিওসি ক্লাস অফ ক্লাস খেলি, নেটও পায় না ভালো, সিওসি খেলি, তারপর ভালো লাগে না, তারপর দুজন কথা বলার পর ও কী করে যে আমাকে পিস দিয়ে ও বলছে কি আমি একটু রুমে যাই, ঠিক মানে ও বলছে আমি ভিতরে যাই, তুমি বসো, তোমার জন্য কিছু আনি। আর ওর বাসা তেমন ভালো ছিল না, যে পুরনো একটা টিনের বাসা ছিল, মানে টিন দিয়ে পানি পড়তো। তো আমার গা পিঠ ফুল ভিজে গেছে, ওর খাট মানে গ্রামে বলে আতনা বা বারান্দা চা বলে, জি, যে ওই খাটের উপর মানে তোষক লাসা আর একটা চাদর লাসা, চাদরটা মোটামুটি ভালো, তোষকটা তেমন ভালো না। ও ভিজে যাইতেছে, তো ও করছে কি ভিতর থেকে ওই যে মানে একটা কাগজ পলিথিন, মানে যেটাকে বলে বড় একটা পলিথিন হয় না, ওটা ঢাইকা দিছে। পরে আমি বসে আছি, ও করছে কি পিস দাইছে আমকে মানে চোখ চিপে ধরছে, আমি পুরো ভয় পাইছি, তাকাই দেখিও। পরে আমাকে একটা গালে কিস করলো। পরে আমি বললাম কি এটা সম্ভব প্লিজ এইগুলো না। পরে ও আমাকে মানে ফিজিক্যাল করাবো বলছে কি, বাসায় কেউ নাই, চলো আমরা ফিজিক্যাল, মানে ও আমাকে ফিজিক্যাল করা প্রপোজ করে, মানে অনেক জোর করে। পরে আমি রাজি হই না, পরে ও আমার উপর রাগ করার পর ওই দিন আমি ওখান থেকে চলে আসি। আসার পর এটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে, একটা মেয়ে আপনাকে মানে যেচে এই ধরনের কাজ কেন করতে চাবে? এটা কি পৃথিবীতে আমার মনে হয় মানে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আসলে আমি মানে তখন আমার মানে ওই যে ফোনে কথা বলতাম, টাকা আনতাম, কিন্তু আমার ওই যে ফিজিক্যাল বা ওইসব সম্পর্কে কিছু ধারণা নেই, বা ওইগুলো করলে কি ফিল, কি লাভ বা কি মজা, ওরকম কিছুই নাই, কারণ আমার বয়স তখন তেমন ছিল না। আমি আসলে লিটল বিট কনফিউজ ওর বলার ধরন দেখে, ওর কনফিডেন্টের জায়গাটা থেকে, যদিও বয়স তেমন একটা না, 18 বছর ছুঁই, সেই জায়গাটি থেকে বলার ধরন এবং ওর যেই কনফিউশন সব কিছু মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে গল্পটা সত্য হলেও হতে পারে, নাও হতে পারে। তো আপনাদের উপরেই ছেড়ে দেই, যেহেতু আমি জাজমেন্ট দেবার কেউ না, আপনারাই আসলে বলুন যে আসলে ও যেটা বলছে সেটা আসলে কন্টিনিউ করতে দেওয়া উচিত কিনা। কজ আমি যতদূর জানি যে একটা বড় ধরনের দুর্ঘটনাও সামনে আছে ওর গল্পের মধ্যে, যে কারণে আজকে ওখানে নিয়ে আসা, এবং অনেকেই ফেসবুকে এরকম কাজ করেন, তো সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনারা হয়তো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, বিশেষ করে মেয়েরা। তো কি মনে করছেন, ওকে আসলে বলার সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না? আমি একটা ভোটাভুটির আয়োজন করতে চাই। যদি মনে করেন যে ওকে সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনারা লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, ওকে আসলে সুযোগ দেওয়া উচিত না, তাহলে আপনারা লিখবেন নো। এবং ইয়েস নো ভোটটা হবে হচ্ছে ঢাকা এফএম এর ফেসবুক পেজে। ঠিক আছে, আমি বলছি সবাইকে পেজে এসে ইয়েস নো ভোটে অংশগ্রহণ করবার জন্য। এখনই একটা স্ট্যাটাস আমরা দিয়ে দিচ্ছি ওখানে, সাকিবকে বলার সুযোগ আমরা ফার্দার দিব কি দিব না সেটার উপরে। ওকে, ঢাকা এফএম এর পেজটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। ঢাকা এফএম 90.4 নামে পেজটি আছে, ওখানে স্ট্যাটাস দেওয়া আছে। যেটা আপনাকে করতে হবে, আপনি স্ট্যাটাসে লিখবেন ইয়েস অথবা নো। ঠিক আছে, যদি আমি দেখি যে 50%-এর ওপরে অন এভারেজ আসলে ইয়েস লিখেছে, তাহলে ওকে আমরা কন্টিনিউ করবো, সুযোগ দিব আসলে বলার জন্য। ওকে, বলেন তারপর। তারপর আমি ওখান থেকে চলে আসছি। তো এরই মাঝে হয়েছে কি, একটা রং নাম্বার দিয়ে ফোন দিছে। নাম্বারটা একেবারে সহজ, যদি বলবো না, নাম্বার বলা যাবে না, অনেকটা সহজ একটা নাম্বার দিয়ে মিস কল দিছে। মিস কল দেওয়ার পর আমি এমনিতে আমি কখনো ফোনে টাকা ভরতাম না,
যার মন চাইতে সেই ফোন দিত। আজ আমি বড় লোক বা এরকম কোনো পার্সোনাল মানুষ এরকম কিছু না, আমি আমার কথা বলার মতো কেউ নেই। আর আমি ফেসবুকে ফেক আইডি দিয়ে যাদের কাছ থেকে নাম্বার আনতাম তারা তারাই ফোন দিত, কারণ আমার যে ভাব মানে ফেসবুকে পিক মানে আমি তো না মানে যার পিক দিয়ে চালাতাম তার তো অনেক ভাব, যে কোনো মেয়েরা দেখে কিরাস খেয়ে যায়, পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায় ফার্স্ট দেখাতেই। তো এরই মাঝে আমি ফেসবুক এমন সম্পর্কে জেনে গেছি যে আমি ফেসবুকে আইডিটা পর্যন্ত হ্যাক করার পর্যন্ত শিখে গেছি। তারপর ওই আমাকে রং নাম্বার দিয়ে মানে ওই ফোন দেওয়ার পর পরে আমি নিজে আবার রিপিট করে দিই, আমি নিজেই মিস কল দিই। মিস কল দেওয়ার পরে তারপর ফোন দেওয়ার পর বলছে কি, আচ্ছা ভাইয়া আপনার ফোনে না 10 টাকা চলে গেছে। আমি বলছি ফালতু মালতু কথা, পরে আর ওর সাথে কথা হয়নি। হয়তো কি আমি মানে আমার মনে আমি যতটুকু শিওর যে আমি হয়তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলছিলাম, ওই মেয়েটার সাথে কোনো রিলেটিভ, তো ওই মেয়েটার কাছ থেকে আবার ওই মেয়েটার নাম্বার নিছে, ঠিক ওইটাও ছিল মেয়ে, ঠিক আছে, ওই যে নর্মালি ওই যে বললাম যে সহজ একটা নাম্বার। তো উনি আমাকে রিকোয়েস্ট দিছে, মানে ওই যে মিস কল দিয়ে পরে বলছি কি একদিন ফোন দিছে, ফোন দিয়ে কথা বলছে, পরে বলছি কি আমি না আপনাকে চিনি। আমি বলছি আইসি মানে তাই নাকি? পরে বলছে হ্যাঁ। পরে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দেওয়ার পর অ্যাকসেপ্ট করার পর মানে আমাকে নিজে প্রপোজ করলো। প্রপোজ করার পর ওই মেয়েটার নাম ছিল রুমি, বাসা ছিল ময়মনসিং। তো রুমির সাথে কোনো মানে জাস্ট ফ্রেন্ডশিপ করতেছি, মানে তখন আমি আমার রুমির প্রতি অনেক দুর্বল হয়ে যাই, যে ও আমাকে সুন্দর সুন্দর গল্প শোনাতো, কন্টিনিউ গান শোনাতো, অ্যান্ড মানে কোনো অ্যাফেয়ার ছিল না, ফ্রেন্ডলি জাস্ট কথা ছিল। আচ্ছা। তো রুমির সাথে প্রায় এভাবে 4 মাস হয়ে গেছে, শুধু মানে ওই ফেসবুকে চ্যাট করতাম, ফোনে কথা বলতাম ফ্রেন্ড হিসাবে। আর রুমি অনেক আমার কাছে ভালো লাগতো, মানে আমি মাঝে মাঝে বলতাম যদি আমি যদি রিয়েল হইতাম, রিয়েল ওরে বিয়ে করতাম, কিন্তু এটা সম্ভব না কখনো। তো এইভাবে চ্যাট করতেছি, তো হঠাৎ করে একদিন ও নিজে আমাকে রাত 1টা বাজে ফোন দিছে। তখন আমার মামা আবার নতুন পানের বর করতেছে। তো পানের বর করলে কি ওই যে লতা কাটতে হয়, ওই যে এরকম আলু মানে গ্রামে যে ওই যে মিষ্টি আলু বলে ওরকম, মানে এরকম ভরে 1 বিঘা সাইজ করে মানে 2টা পান রেখে 3টা গিরা রাখে, ওই লতা কাটতে হয়। তো আমরা ওই যে রাতে লতা কাটি। তো এই টাইমে ও ফোন দিছে, ফোন দেওয়ার পর বলছে কি আমাকে নাকি প্রপোজ করলো যে আমি তোমাকে লাভ করি, এটা সেটা। তো লাভ করার পর আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। তো রাজি হওয়ার পর ওর সাথে কথা বলছি। তো ও করতো কি যে মানে একদিন যদি ওর 2 দিন যদি ফোনে কথা না বলতাম, ও ইয়াবা ট্যাবলেট খাইতো। আমি বিশ্বাস করতাম না যে মেয়েরা খায় নাকি, আমি বিশ্বাস করি না দেখে ও করতো কি ওইগুলার আবার মানে কীভাবে মানে ইয়াবা খায়, কজনে খায়, ওগুলার পিক দিত, ভিডিও দিত। আবার পিক মানে ওই ইয়াবা খায় হাতত ক্যাসতো, পুরো নিজের হাতত দিছে, এবার যেভাবে ক্যাসে ওগুলো পিক দিত, ব্লেড দিয়ে কাটতো। তো ওর আবার বোন আছে, ওর বোনের নাম হয়েছে আপনার ওরসি। ওর বোনে ছিল এই বাবার ব্যবসা করে ডিলার। মানে ও যেটা বলছে মানে আমি ততটুকু জানি না, আমি নেক্সটে জানছি, যে লাস্টে জানছি আমার একটা আঙ্কেল থাকে ওখানে, তো আমার সেমিয়ার যদিও, ও সব বলছে মানে ওদের ফ্যামিলি সম্পর্কে সব কিছু বলছে লাস্টে। তো রুমির সাথে এভাবে চলতেছে, তো ও ফোন না দিলে এরকম করতো। তো এইভাবে চলতেছে রিলেশন। তো দেখার করতাম না। তো একদিন হঠাৎ করে ও কীভাবে যেন মানে আমি যার পিতা ফেসবুকে চালাতাম, হঠাৎ করে জেনে গেছে। জানার পর বলছি কি আমি বলছি কি ওটা ফেক আইডি, এটা সেটা। তো এইভাবে সেভাবে মানে বলতাম যে বুঝে সুঝে ভোংভাং বুঝে বলতাম কি ফেক আইডি, তখন ও বিশ্বাস করতো, কারণ 4 মাস ধরে কথা বলি, বিশ্বাস করারই কথা। আর তাছাড়া কিন্তু আমি কিন্তু ওরে কখনো ফোন দিতাম না, ওই আমাকে ফোন দিত। আমার মনে হয় না যে আমার লাইফে আমি কখনো যদি 2-1 টাকা খরচ করে থাকি তাহলে ওই রিয়ার পিছুই। আর এছাড়া এমনি কোনো ফেসবুকে জাস্ট ওই এমবি কিনতাম, এমবিটা আমি কিনতাম না, এমবিটা আমি মেয়েদের কাছ থেকে আনতাম। যে ফেসবুক চালালে এমবি লাগতো, যে কাউকে বলতাম যে তুমি কই, বললে ধরে আমি যে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার, হ্যাঁ তুমি কই, বলতো আমি কলেজ যেতেছি বা স্কুলে যেতেছি। আচ্ছা আমার ফোনে এমবি নেই, আমি একটা প্রবলেমে পড়ছি, ও কথা কি 94 টাকা রিচার্জ করে দিত গ্রামীণ সিমে। আচ্ছা। তো 1 GB হয়ে যেত, 7 দিন ইউজ করতাম, 7 দিন শেষ হয়ে গেলে আবার আমি তো ইউটিউব ইউজ করতাম না, শুধু ওই ফেসবুক চালাতাম, তো ওই 1 GBতে হয়ে যেত। তো এভাবে চলতেছে। তো একদিন মানে জানার পর ওকে মানে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে মানে অনেক আমি নিজে কান্নাকাটি করি, পরে ওরে বুঝিয়ে সুঝিয়ে পরে ও বিশ্বাস করার পর ওর সাথে রিলেশন চলতেছে। তো আরেকদিন আমি গেছি রিয়ার সাথে দেখা করতে। তো ওর বাসায় দেখি আম্মু, ওর গেস্ট আসছে, ওদের বাসায় অনেক গেস্ট আসছে। তো ওদের বাসার পিছনে একটা বাগান, তো মানে এমনি ফাঁকা কিন্তু অনেক বড় বড় গাছ, মানে দিনের বেলায় পরিষ্কার, রাত্রেবেলা একটু ভয়ঙ্কর, মানে ওর বাসাটা ছিল একটু মানে বাগানের ভিতর, একটু ভয় লাগতো।
তো গেছি ভাইয়া, তো যাওয়ার পর দুজন সঙ্গে কথা বলতেছি, পরে আমি নিজে তখন বলছি আচ্ছা তোমাকে একটা কিস করি, পরে করলাম, পরে করার পর তারপর দুজনের ভিতরে একটা মুড চলে আসে, তারপর মানে একটা ফিজিক্যাল হয়ে যায়। তো ফিজিক্যাল কত বছর বয়স তখন আপনার, এখন থেকে কত বছর আগে? এই মাত্র তো 5 মাস আগে। 5 মাস আগে, ওকে। তো হওয়ার পর তো তখন মানে রাতে ফিজিক্যাল হয়েছে, কিন্তু সকালবেলা আর ওর ভালো লাগে না। ও ফোন দিছে যে তোমার কী অবস্থা। ও যখন ফোন দিছে তখন তো আমি ফোন দিই, তুই ফোন দিছিস কা, এইটা সেটা, মানে গ্রামের ভাষাতে কীভাবে কথা বলে নর্মালি ওরকমভাবে আমি অনেক বকাঝকা দিছি। তখন ওর সাথে মানে হয়ে যাওয়ার পর ও বলছে কি মানে ও পরে অনেক কান্নাকাটি করছে, পরে আবার আমার কেমন যেন লাগছে যে কোনো প্রবলেম তো হতে পারে। পরে ও ফোনে বলছে কি যে আমার না আমি অসুস্থ হয়ে পড়ছি, আম্মুকে বলছি আমি আমার মানে একটা হয়েছে যে ওই মেয়েদেরকে মানে ওই যে আসলে না তোমাকে যা করছি, তো আমি অনেক ওটা অসুস্থ হয়ে গেছি, মানে কান্নাকাটি করে কথা বলছে। ওর কথা শুনে মানে এমনভাবে কান্না করতেছে যে আমার নিজেরই কান্না চলে আসছে। তো এভাবে চলতেছে, চলার পর হয়েছে যে আমি আবার গেলাম, যাওয়ার পর দেখিস ঠিকই ওর আম্মু তো আবার চাকরি করতো, তোর আম্মু আবার গেছে চইলা। যাওয়ার পর তারপর আমি গেছি, যাওয়ার পরে দেখি পুরো অসুস্থ, মানে হাত পা পুরো কাঁপতেছে, মানে লোম দাঁড়িয়ে গেছে। তারপর ও বলছে কি আমার অনেক মানে ব্লাড প্রবলেম হয়, তো তুমি পারে আমি ডাক্তারের কাছে গিয়া পরে 65 টাকা না জানি 70 টাকার ওষুধ কিনে দিয়েছিলাম। তারপর 2-3 দিন যাওয়ার পর সুস্থ হয়ে যায়। তারপর ওই যে আমি রুমের সাথে কথা বলি, তো রুমের কাছ থেকে মানে আজানি 500, মানে ওর বাবা হয়েছে কি বলি ভাইয়া, ওর মানে ও যেটা বলছে মানে ফার্স্ট তখন আমি বিলিভ করতাম, ও বলছে চাপা মারে, লাস্টে তো সবই শুনছি। ওর বাবা ছিল চেয়ারম্যান, এখনও সাবেক চেয়ারম্যান। ওর আম্মু আপনার গিয়ে থেকে ওই যে কলেজের প্রফেসর ছিল, আর ওরা ছিল 2টা বোন জাস্ট, ওকে। ওর বড় বোন ছিল নার্স, আর ও ক্লাস আপনার গিয়া ওই যে এবার এসএসসি দিছে, মানে এসএসসি রেজাল্ট দিছে মনে হয়, জানি না। তারপর ওর কাছ থেকে মানে কন্টিনিউ মানে প্রতিদিন টাকা আনি। বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, সময় রাত 12টা এবং ফিরে এসেই আমরা SMS পোলের যে রেজাল্ট, সেটা SMS পোল আমি কমেন্টস পোলের যে রেজাল্ট সেটা আপনাদেরকে জানাবো, এবং এমনও হতে পারে যে আই শুড স্টপ হিম। ওকে, সেটা যেটা করতে হবে আপনাদেরকে আমাদের ফেসবুকে এসে কমেন্টসটা করতে হবে যে ওকে আমরা আসলে বলার সুযোগ আর দিব কি দিব না, বাট আই এম লিটল বিট কনফিউজ আসলে ওর বলার ধরন দেখে। আমাদের ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়া আছে, আপনারা এসে কমেন্টস করতে পারেন ইয়েস অথবা নো লিখে www.facebook.com/dfm904। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত 12টায় ফিরছি। আমি হচ্ছে ইয়েস, এবং সুতরাং বুঝতেই পারছেন যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সাকিব, আপনাকে আমি কন্টিনিউ করার সুযোগ দিচ্ছি, ওকে বলুন আপনি। আর এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের ভুল নিয়ে, গোপন বিষয় নিয়ে মানুষকে সচেতন করবার জন্য, যে কি ভোগান্তি আপনার জীবনে এসেছে ওই ভুলের কারণে সেটা বলার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। সিক্রেটসের অনুষ্ঠানে আসার জন্য ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আচ্ছা, তো আপনাকে কি হিসেবে জানতো? রুমি, হ্যাঁ রুমি আমার লাভার হিসেবে জানতো, মানে রিয়েল লাভার হিসেবেই জানতো? হ্যাঁ, রিয়েল লাভার হতো, কিন্তু আমি তো জানতাম না, কারণ আমি তো জানি না কখন সম্ভব হবে না, এটা কেমন পসিবল না। আচ্ছা, কিন্তু আপনি কি ছবি দিয়ে ওর সঙ্গে এই সম্পর্কটা করেছেন, নাকি অন্য কারো ছবি দিয়ে? অন্য কারো ছবি দিয়ে, মানে ফেক আইডি দিয়ে করেছেন? ফেসবুক আমার আইডির সাথে অ্যাটাচ আছে, তো ওই যে তাজিম চৌধুরী আইডি। ওর সম্পর্কে ওর ফ্যামিলি সম্পর্কে কি জানতেন? ও কেমন ধরনের পরিবারের সন্তান? মানে ও যেটা বলছে সবই রিয়েল বলছে। ওর বাবা ছিল চেয়ারম্যান, আর ওর আম্মু ছিল ওই যে কলেজের প্রফেসর, আর ওর বোন ছিল নার্স। তো অনেক ভালো একটা ফ্যামিলি। তো ওর ছিল আবার বিকাশ, ঠিক আছে, ওর বিকাশে টাকা থাকতো। ওকে আমি আমার বিকাশ ছিল, আমার একটা মামা ছিল শাহিন নাম। তো আমি যত টাকা আনতাম সব ওর কাছ থেকে, মানে ওই শাহিনের কাছ থেকে আনাইতাম। তো বলতাম কি আজকে 500 দাও, কালকে 1000 দাও, মানে এরকম 7 দিন এরকম টাকা আনি, 500, 1000, 2000 এরকম টাকা আনি। তো আনার পর হয়েছে, পরে আবার আরেকবার আনি 1000, পরে আনার পর হয়েছে কি, তো এইভাবে টাকা আনতেছি, ভালোই রিলেশন চলতেছে, ভালো কথা বলতেছি। তারপর ও বলছে কি ওর যত ফ্যামিলি মেম্বার সবার পিক দিতেছে, ওর পিক দিতেছে। পরে একদিন বলছে, আমি বলছি তুমি আমি সত্যি আমাকে লাভ করবো, এটা সেটা বলার পর বলছে কি পরে ওর মানে ও যে মানে কি এতটা খারাপ করবো, ওর মানে আর 2টা ফ্রেন্ড, ওর 2টা মানে মেয়ে ফ্রেন্ড, আর ও 3টা মেয়ে, মানে কিন্তু ও মানে যতই আমাকে লাভ করতো মানে এতটা বড় ছিল যে সব শেয়ার করে দিত, A to Z, মানে সব বলে দিত।
আর ও মানে কি করছে কি, এতটা ফালতু, মানে যতটা ভালো ততটা আবার খারাপ। ওই করতে কি, ওই যে উলাঙ্গ হয়ে পরে বাবা খাইতো ওর রুমে গিয়া। মেয়েটা? হ্যাঁ, কিন্তু ওই যে খাইতো, কিন্তু আমার মনে হয় যে ওই তিনজনে খায়, কিন্তু ভিডিও করে কীভাবে, হয়তো আরও কেউ ছিল ওখানে। আচ্ছা, ওই যে মানে বাবা খাইতো কীভাবে, বাবা গালাইতো, মানে কীভাবে কী করতো, সবগুলো ভিডিও করে না পাঠাতো? সবগুলো ভিডিও করতো, কিন্তু তিনজন ছিল উলঙ্গে। এতটা ফালতু যে আমি জয় হোক, আমাকে চিনে না জানে, আমি যতই বয়ফ্রেন্ড হই আমাকে কিন্তু চিনে না, তাই না? তিনটা মেয়ে বাবা খাইতো, কিন্তু হয়তো আরও কেউ থাকতো, রুমির সঙ্গে আরো দুজন, হয়তো আর কেউ ছিল তা আমি জানি, মানে ওই রুমি ছিল, রুমির সাথে আর দুজন ছিল। ওকে। কিন্তু তিনজনে কিন্তু মানে এতটা ফালতু যে মানে উলাঙ্গ হয়ে বাবা খাইতো, ওই বাবাগুলো ভিডিও আমাকে পাঠাইতো মেসেঞ্জারে পোস্ট। তো আমি এই জিনিসটা আমার অনেক খারাপ লাগতো যে যাই হোক না কেন, আমি ওরে মানে আমি যত ফেক হই না কেন, যাই হই না কেন, আমার খারাপ লাগতো যে তুমি একটা মুসলিম, এগুলো কেন করো, এগুলো ভালো না। মানে আমি মাঝে মাঝে বুঝাইতাম, মানে বুঝাইতাম। আর আমি করতাম কি, ওই যে মেয়েদের কাছে টাকা আনতাম ভাইয়া, ওই টাকাটা কিন্তু আমি কাউকে দিতামও না, আর আমি নিজেও তেমন খাইতাম না, খরচ করতাম না। ওই টাকা আনতাম, আর টাকা আনার পর ওই যে টাকা যা আনতাম, ওই আবার আমার একটা মানে কিছুদিন পর আমার একটা মামা থাকে, মানে আমার চাস্তো ভাই লাগে, নাম হচ্ছে তারিক। ও আবার ওই তাস খেলতো, মানে গ্রামে মানে সবাই কাজকুজ করতো। আমাদের এলাকাটা ছিল যে সবাই মানে যে যেভাবে কাজ করতো, ধান খেতে, পাট খেতে, বড়ে, আবার যে মানে কেউ মাছ জীবিকা নির্বাহ করতো, যে যেভাবে থাকতো না কেন, যেভাবে যা থাকে, সন্ধ্যাবেলা কেউ প্যান্ট শার্ট পরে পুরা মানে মুট নিয়ে বের হয়, যে সে মানে যদি সে জাল বায়, মনে হয় না সে জাল বায়, সে সচিবালয় চাকরি করে, এরকমভাবে কিছু হইতো মানে। ওকে। তো আমরা এরকম মানে আমি টাকা আনতাম, ওরা কাজ করতো, আর আমি তো ওই বসে শুধু শুধু ফাউল করে মেয়েদের কাছে টাকাই আনতাম। ওই টাকা নিয়ে যাইতাম কি রাতে, মানে ওই যে তাস খেলতাম, কাইট খেলতাম, কিনা 5-6 হাজার টাকা আনছে, কিন্তু আমি জীবনে কখনো লাভ করতে পারতাম না, শুধু শুধু দিয়ে দিতাম। ওই তাস খেলতাম যে 11টা-12টা পর্যন্ত তাস খেলতাম। তাস খেলার পর হয়তো কেউ 2-1 দিন, এর মাঝে যদি কেউ ফোন দিত বকা দিতাম। তো ফোন দিত, তো এভাবে রাতে যদি কেউ ফোন দিত, যে ফোনে কথাবার্তা বলতাম, কিন্তু সারাতে কোনো ঘুমাতাম না। সারা রাত ওই যে তাস খেলে এসে 2-1 ঘন্টা কথা বলতাম কারোর সাথে, বলে সারা রাত ফেসবুকে চ্যাট করতাম। আর আমার মেয়েদের সাথে চ্যাট করতে খুব ভালোই লাগতো, ফোনে কথা বলার চেয়ে চ্যাট করতে খুব ভালো লাগতো, আর পিকনিক দেখতে ভালো লাগতো। তো এইভাবে চলতেছে। তো একদিন রুমি বলতেছে কি, আসো না আমরা দেখা করি। পরে বলছি, আমি বললাম কোথায়? পরে বলছি কি, আমার বরিশাল হিজলা, মানে মৌলভী থানার ওই পাশে হিজলা থানা আছে, ওখানে আমার মামার বাসা, ওখানে আসবো, তুমি আসো, দেখা করি। পরে আমি বলছি কি যে আর এর মাঝে একটা কথা বলি, যে আমি শুধু রুমিকেই বিলিভ করে আমি বলে দিছি আমার বাসা বরিশাল মোলাদি, আমি থাকি ঢাকাতে, কিন্তু এছাড়া যারদের সাথে কথা বলতাম সবাইকে বলতাম আমার বাসা ধানমন্ডি 32-এ। আচ্ছা আচ্ছা। তো ও বলছে, ও সব বিশ্বাস করে ফেলছে। তারপর ওর সাথে সম্পর্ক চলতেছে, তো শুধু ওর সাথে না, তো এরকম আরও মেয়েদের সাথে চলতেছে। অ্যাট এ টাইম কয়জনের সঙ্গে ছিল আপনার? মানে হাইস্ট ছিল একসাথে, মানে একসাথে 13 জনের সাথে ছিল। ওকে। এগুলো সবার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়ে আসতেন? টাকা মনে হয় যার সাথে অ্যাফেয়ার করি তার কাছ থেকে আনছি, মানে 2 টাইমের কাছ বাদে সবার কাছ থেকে। সর্বোচ্চ কত টাকা এনেছেন? মানে একজনের কাছ থেকে সর্বোচ্চ? হ্যাঁ, মানে না একেবারে না, একবারে তো সরে আমি জানবোই, মানে একজনের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা? একজনের কাছে সর্বোচ্চ 13,000 টাকা আনছি। 13,000? আর একেবারে সর্বোচ্চ আনছিলাম 7,000। ওকে, বলে যান। হ্যাঁ, তারপর আবার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, মেয়েটার নাম থাকে আরোহী মিরাদুল আরা, মেয়েটার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। তো ওর সাথে কথা হওয়ার পর ও মানে কখনো বিশ্বাস করতো না, মানে আমার সাথে মানে কোনো অ্যাফেয়ার করতো না, কিন্তু ফান করে যাচ্ছে, মানে ও সময় কাটানোর জন্য। পরে একদিন একটা টাকা চাইছি, পরে বলছি কি, রিয়েল ছেলেরা, এত সুন্দর ফেমাস ছেলেরা কখনো মেয়েদের কাছ থেকে টাকা চায়? আর ইউ ফেক, আই নো। পরে বলছি, ও তাই নাকি, ওকে ফাইন। পরে আমি ওর ব্লক দিয়ে দিছি। আর ব্লক দেওয়ার পরে ওই যে ওর যে আবার ওই যে রুমি, মানে ওর রুমির বোনের নাম হচ্ছে সঞ্চিতা। ওকে। সঞ্চিতা, আর 2টা নাম, একটা ওরসি আর একটা সঞ্চিতা। আমি ওরসি বলছিলাম হয়তো, ওই সঞ্চিতা। তো ওই আমি সঞ্চিতা বলে ডাকতাম, ওরসি আমার মুখে উচ্চারণ হয় না, তো মানে হইতো না আমি তখন। আর আমি আগে মাঝে মাঝে না জোরে কথা বলে আমার শরীর একটু কথা বেজে পড়তো আগে, এখন আর সেই প্রবলেমটা হয় না যদিও। তো ওই যে ওই সঞ্চিতা ফোন দিয়ে বলছে কি, মানে বলছে কি, আচ্ছা আমরা না ভিডিও কলে কথা বলি, মানে ওই সঞ্চিতাই ফার্স্ট। আচ্ছা ভাইয়া, আমি না আপনার সাথে ভিডিও কলে কথা বলবো না। ভিডিও কলের কথা মোট উঠছে আমার, মানে ও বলছে কি আপনি কী করেন, বলে নার্স। পরে একদিন ফোন দিয়েছি, পরে বলছি সন্ধ্যাবেলা ফোন দিয়েছি, পরে বলছি কি, আচ্ছা মানে আপু আপনি কী করেন?
বলছে কি আজকে মানে একটু অপারেশন আছে যাবো। পরে আমি বলছি কি আচ্ছা অপারেশন কিভাবে করে আমি দেখবো। কে বলছে আপনাকে এটা? মানে ওই যে ওর মানে সঞ্চিতা বলছে। সঞ্চিতাটা কে ছিল? সঞ্চিতা ছিল ওর বোন, রুমির বোন। রুমির বোন। মানে রুমির বোনের সঙ্গেও আপনার সম্পর্ক হয়ে গেছে? না না সম্পর্ক না, ওই যে ও মানে ওর সাথে অ্যাফেয়ার, কিন্তু ওই রুমি আবার ওই ওর বোনের কাছে শেয়ার করছে সব কিছু। তো আমি মানে ওই মানে বোনের বয়ফ্রেন্ড তাই সেই হিসেবে কথা বলতাম। আচ্ছা আচ্ছা, মানে ওই তো বলছি মানে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনার মোটামুটি সম্পর্ক? না ফ্যামিলি মেম্বার বলতেই শুধু ওই ওই সঞ্চিতার সাথে। আচ্ছা ঠিক আছে, বলে যান। তারপর বলছি কি আচ্ছা আমি বললাম কি আচ্ছা কিভাবে অপারেশন করে আমার না খুব দেখতে মন চায়। সঞ্চিতা বলছে অপারেশন করবে? হ্যাঁ আমি ফোন দিয়েছি, বলছি কি আপনি কোথায়? পরে বলছি আমি হসপিটালে বাসা থেকে রেডি হয়ে যাইতেছি। পরে বলছি কি যে আজকে একটা অপারেশন আছে যাবো। পরে বলছি আমি বলছি কি আচ্ছা আমার না খুব অপারেশন দেখার খুব শখ। পরে বলছি ওখানে তো ফোন নেওয়া সম্ভব না, মানে আমাকে যেটা বলছে আমি জানি না ওই সম্পর্কে আমার ততটা ধারণা নেই। পরে বলছি আচ্ছা আমি একটু মানে কৌতূহলভাবে বলছি। পরে বলছি আচ্ছা ঠিক আছে ভিডিও কল দিয়েন। পরে আমি বলছি কি যে আমার ক্যামেরা ভালো না, আমার মানে আমি কারণ ভিডিও কল তো আপনি কথা বলতেন না, কখনো বলবো না, যদি চাইও বলবো না। রুমির সঙ্গে বলেন নাই? রুমির সঙ্গে কখনো বলি, আর যদি কেউ কখনো মেসেঞ্জার থাকতাম, যদি কেউ ভিডিও কল দিত ফোনটা পিক করে ক্যামেরা চাইপা ধরতাম। আচ্ছা ওকে। তো এইভাবে রুমি বোনের ফোন দিছে, তো ওর বোন ঠিকই আবার ওই যে থেকে ফোন দিছে, ওই যে অপারেশন থিওরি মানে কী বল অফিসে নাই যাই হোক ওখানে গিয়ে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি দেখছি মানে কী বল ওগুলো না জাস্ট মানে ওই মানে ম্যানটাকে শোকাইছে, শোনার পর ওই যে মানে একটা নীলা কাপড় দিয়ে ঢাকছে অতটুকুই দেখছি। তারপর ফোনটা কাটে দিয়েছে। তারপর উনি আবার ওনার আর পরের দিন বলছে কি আচ্ছা আপনার না আমার সাথে খুব মানে বলছে কি ভিডিও মানে ওই সঞ্চিতা বলছে কি আমি আপনার সাথে মিট করবো। পরে বললাম আমি থাকি ঢাকা, আপনি থাকেন ময়মনসিংহে, এটা কীভাবে সম্ভব? আর এখন তো সম্ভব না। পরে বলছে কি বর্তমানে তো ডিজিটাল যুগ, ফোনে মিট করা যায়। আমি বলছি কীভাবে? পরে বলছে কি আচ্ছা দেখেন না। পরে দিয়েছি আচ্ছা উনি বলছে কি আপনি ডাটাটা অন করেন। পরে অন করলাম। পরে বলছে এই মধ্যে ঢোকেন না। এই মধ্যে ঢোকার পর ভিডিও কল দিছি। ভিডিওতে কল দেওয়ার পর আমি ক্যামেরা চাপা ধরছি। ক্যামেরা চাপার পর বলছি ক্যামেরা আচ্ছা আপনার ক্যামেরা কোথায়? আমি বলছি কি আমার ক্যামেরা নষ্ট। পরে বলছে না আপনার হাত দেখে হাতের রেখা দেখা যায়। আমি বলছি না কই পাগল নাকি? পরে বলছে আমি ক্যামেরা নষ্ট, যে আমার ক্যামেরা এরকমই হয় যে ক্যামেরা ভালো না, আমি একটা ফোন কিনবো কিছুদিন পর তারপর আপনার সাথে ভিডিও কল কথা বলবো। পরে বলছে উনি না এখন বলবো, আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো ফ্যামিলির কাছ থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন নেন তারপর ভিডিও কল দেন। পরে ওর সাথে মানে আমি এই ডাটা অফ করে পরে ইমো থেকে বের হয়ে পরে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওর সাথে মানে অনেকক্ষণ ঝগড়া হয়, মানে ওর বোনের সাথে ঝগড়া হয় যে মানে ওর বোন মানে ফার্স্ট বলে আর ফেক মেক এগুলো বলার পর মানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। মানে ঝগড়া সৃষ্টি হওয়ার পর পরে আমি বলছি কি যেহেতু ফেক বলছে ফেক আইডি প্রেম এইগুলো করে আমারই বা লাভ কি ওরই বা লাভ কি, শুধু ফাও টাইম লস, যে আমি মাঝে মাঝে একটু কষ্ট ফিল করি, এগুলো করে লাভ কি, যা বাদ দিই। পরে একদিন হঠাৎ করে রুমি ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে। পরে আমার আর একদিন হয়েছে কি আমার ফোন টাকা নেই, আমার আম্মুর ফোন দিয়ে আমি একটা মিস কল দিয়েছিলাম। তো উনি প্রায় 2 মাস আগে মিস কল দিচ্ছে, ওই নাম্বারটা সেভ করে রাখছে। তারপর রুমি সেভ করে রাখছে। পরে আমার আম্মুকে ফোন দিয়ে বলতেছে এটা সেটা। পরে আমার আম্মু তো শুনে বলছে কি যে কি বলেছে আপনার? আমার আম্মু বলছে যে মানে আমি যে এত ফোনে কথা বলতাম, এত যে মেয়েদের কাছে টাকা আনতাম, মানে কেউ জানতো না দুনিয়াতে। ওকে, তো আপনার মাকে ফোন দিয়ে কি বলেছে? মাকে ফোন দিয়ে বলছে কি আচ্ছা মানে আমি ওই যে আমি বললাম কি আচ্ছা বলছে কি তাজিম কোথায়? তো আমার আম্মু বলছে কি তাজিমটা কি আবার? রাইট, ফেক নেম দিয়েছিলেন? হ্যাঁ তাজিমটা কি আবার? আমার ছেলের নাম হচ্ছে সাকিব, তো তাজিমকে। পরে বলছে কি কেন আপনি তাজিমের আম্মু না? পরে বলছে কি আচ্ছা তুমি কি? পরে ও বলছে কি আমি তাজিমের বয়ফ্রেন্ড মানে সব কিছু বলে দিছে। বয়ফ্রেন্ড দেওয়ার পর আমার আম্মুকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই নাম্বারে ফোন দিয়ে, আমার আম্মুর নাম্বার কেউই ফোন দিত না, হয়তো 2-1 দিন আনগুনো নাম্বার কেউ ফোন দিত বা রং নাম্বার কখনো ফোন আসতো না। তো আম্মু বলছে কি আচ্ছা এই নাম্বারটা ফোন দিয়েছে একটা মেয়ে, ফোন দিয়ে বলছে তাজিমকে। পরে আমি নাম্বার চিনা, তো আমি ভয় পাইছি যে কাজ হয়েছে, তো নাম্বার পাইলে কোথায়? তখন আমি পিছনে একটু ব্যাক করছি, মানে ব্রেন ব্যাক করছি, ব্যাক করে দেখি ঠিক আছে, তাহলে ওই একদিন আমি ফোন দিয়েছিলাম, তো হয়তো ওখান থেকে নাম্বারটা ও রেখে দিছে। তো আবার আমার নাম্বারে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে। আবার সে বাবা মামা খাইছে, খাই আবার হাত মাত পুরা শরীর পেট ম্যাট মানে এগুলা মানে সব কাটছে। মানে আমার মনে হয় না যে ও হয়তো অন্য কোনো মেডিসিন ইউজ করতো, তা ইউজ করার পর ওর শরীরে কোনো ব্যথা থাকতো না, মানে পেট মানে হাত পা মানে গাল গোল কাইটা, মানে অ্যাকচুয়ালি যে হিরোঞ্চি মানে আমরা যেগুলো হিরোঞ্চি সমাজে যেগুলো হিরোঞ্চি বলে চিনি, যেরকম হিরোঞ্চির হাত পা গাল গোল হাত বা মানে কাটে সেম ওরকমভাবে এটা মেয়ে কাটে। এটা কীভাবে সম্ভব আমি বুঝি না। তো কাইটা আবার আমাকে পিক দিত, আমি যেহেতু বিশ্বাস করবো না বলে তো বিশ্বাস করবো না, কাইটা আমাকে পিক দিত। আর যখন কাটতো তখন আবার ওডি কল দিত, যে কাটতো আর চিৎকার করতো, তো ওই যে আমি শব্দটা শুনতে পেতাম। তো
এভাবে বলছে কি, পরে একদিন বলার পর আমি বলছি কি আচ্ছা আমি তো এই পিকগুলো আমার ফেক, এগুলো আমার না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। সাকিব রয়েছে আজকে কনফেস পর্বে সিক্রেটসে। আমরা ছোট্ট একটা বিরতির পর সাকিবের কাছে আবারও ফিরছি। স্টে টিউনড। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের ছিলাম। পরে আমি ফেক বলছি, আমি সরাসরি বলছি আমি ফেক। পরেও তো বিশ্বাস করে না, কান্নাকাটি করে দিছে, এইটা সেটা শুরু করে দিছে। পরে বলছি তুমি জানো তোমাকে লাভ করে এটা সেটা। পরে এই গেল পরে একদিন আর ওর সাথে কথা হয়নি। ওকে। পরে হঠাৎ করে একদিন আমাকে ভয় দেখিয়েছে, জানো আমার বাবা চেয়ারম্যান, যদি তুমি আমার সাথে যদি এফআইআর না করো, যদি তুমি আমাকে বিয়ে না করো, তোমাকে 14 শিখের ভাত খাওয়াবো। তুমি দুনিয়া পৃথিবীতে তুমি আর বাংলা মানে তুমি আর বাইরের সূর্য দেখতে পাবা না, তোমার আজীবন ওইতে থাকা লাগবে। আমার বাবা যতদিন চেয়ারম্যান থাকবে ততদিন নর্মালি। হ্যাঁ, পরে বলছি কি ও আচ্ছা ভালো। তো তারপর আমি ভয়ে ভয়ে আবার রিলেশন শুরু করতেছি। তো রিলেশন আবার করতেছি, তো এর মাঝে আবার অন্য মেয়ের সাথে করতেছি। তখন একটা মেয়ের সাথে বসে দেখি আমার এলাকায় একটা মানে এলাকায় অনেক ফেসবুক মানে ছোটো বড়ো সবাই ফেসবুক চালাতো। আচ্ছা। তো দেখি কি তপু নামে একটা ছেলে মানে আমাদের মানে সিনিয়র মানে অনেক বড়, দেখি মানে পাশে বসে বসে ফেসবুকে চ্যাট করে। দেখি কি মেয়েটার নাম হচ্ছে লাবণী একটা লাবান্য। তো আমি দেখা নিজেই আবার রিকোয়েস্ট দিছি ওর কাছ থেকে, মানে ওকে না বলে রিকোয়েস্ট দিছি। পরে রিকোয়েস্ট দেওয়ার পরে সাথে সাথে অ্যাকসেপ্ট করছে, যেহেতু ওর সাথে চ্যাট করছি, অ্যাক্টিভ ছিল। ফ্রেন্ড লিস্টে ছিল মাত্র 12 জন। ওকে। মনে হয় নিউ ফেসবুক ইউজ করে। তো রিকোয়েস্ট সাথে সাথে অ্যাকসেপ্ট করার পরে ওর সাথে চ্যাট করছে, ও এই পাশে বসে আমি এই পাশে বসে চ্যাট করছি দুজন। পরে আমি তো ফেক, তো আমি পিক চাওয়ার সাথে সাথে দিছি, ওর তো আর দেয় নাই, নাম্বার চাওয়ার সাথে সাথে নাম্বার দিছে। তো নগদ ফোন দিলাম। ফোন দেওয়ার পর কথাবার্তা বলছে বাসা কোথায়, আমি বললাম। পরে বললো আমার বাসা হয়েছে টাঙ্গাইল। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা হচ্ছে নরসিংদী। মিথ্যা বলছি। আচ্ছা। তো আর যখন কি অনেক সময় আমি আউলে যেতাম, যে যদি কেউ জিজ্ঞেস করতো বাসা কোথায়, বলতাম নরসিংদী, অনেক টাইম বলতাম ধানমন্ডি, অনেক টাইম বলতাম বরিশাল, মানে লাস্টে মানে আগে তো বলতাম সবসময় ধানমন্ডি, লাস্টে বলতাম বরিশাল, অনেক টাইম বলতাম যশোর, মানে আউলে চলো যখন যেটা মুখে আসতো ওইটাই বলতাম। তো বলছি কি নরসিংদী। পরে বলছে আচ্ছা। পরে মেয়েটা ছিল মেরিট, আগে একটা বিয়ে ছিল। তো ওই সব কিছু আমি সব খুলে বললেন ফার্স্ট। পরে আমি প্রপোজ করার পর বলছি কি আপনি কি করেন? পরে বলছি কি যে আমি বললাম কি আমি একজন অ্যাক্টর, আমি একজন নাটকে শর্ট ফিল্ম করি। বলছি আপনি কোথাকার অ্যাক্টর? আপনাকে তো জীবনে ইউটিউব দূরের কথা বা আপনার কোনো চ্যানেল বা কোনো কিছুতে আপনাকে জীবনে দেখি না এই ফেসবুক আইডিটা ছাড়া। আর দেখবি কীভাবে, যার পিক তিনি হচ্ছে ইন্ডিয়ান, আর তিনি হচ্ছে একজন ডিজে, ওই যে ডিজে ওই কাজ করে। তো ওনার নাম ইউটিউব অনেক কিছু আছে, ওনার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল ডিজে আনাসানু। তো বাংলাদেশে আর তেমন চিনে না যদিও। তো ওই পিকটা আমি পরে বলছি কি আচ্ছা ঠিক আছে। পরে বিশ্বাস করার পরে ও বলছে কি আমার জীবন অনেক কালো দাগ আছে। আমি মানে এটা বলতাম আমার জীবন অনেক কালো দাগ আছে। পরে আমি পোস্ট করার পরে অ্যাকসেপ্ট করছি। পরে রিলেশন চলতেছে। তখন শুধু রুমির সাথে আর ওই যে ওই লাবণীর সাথে আর আরেকটা মেয়ে আছে তানহা, 3টা মেয়ের সাথে চলতেছে। তো চলতেছে মানে কি সম্পর্ক তো না, আপনি ফান্দে ফেলে রাখছেন? হ্যাঁ, ফান্দে মানে ওই অ্যাফেয়ার চলতেছে, ওই ফেসবুকের প্রেম আর ফেক আইডির প্রেম যেটা বলি আমরা। তো এই চলতেছে। পরে এভাবে একদিন বলছি কি আচ্ছা আমাকে 500 টাকা দিও, তো তুই আমাকে ভালোবাসো কি না, তোমাকে আমি পরীক্ষা করবো, দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। পরে বলছি আচ্ছা। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমাকে 500 টাকা দিও তো। পরে বলছি আচ্ছা ঠিক আছে দিব। পরে বলছে ওর বাসা ছিল একটু গ্রাম সাইডে টাঙ্গাইল। ও বলছে কি আমি যদি পোপারে যাই
মানে মানে পোপা নাকি বললো যেন মনে নেই, সম্ভবত এরকম পোপা নাকি যেন বলছিল, যদিও বলছে গেলে আমি পাঠিয়ে দেবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে দিও। পরে আমি একটা বিকাশ নাম্বার দিয়েছি, ওই যে শাহিন উনি আমার হেল্প করতো, উনি আমার মামা লাগে সম্পর্কে বাসার পাশে। আচ্ছা তো ওনার নাম্বার দিতাম, তো ওনার কাছে সব টাকা পাঠিয়ে দিত। উনি আবার ওনার বড় দোকান নন্দির বাজারের ভিতরে, তো উনি সব টাকা আমাকে দিয়ে দিত। আচ্ছা তো ওনার নাম্বার দিয়ে দিয়েছি, ওনার নাম্বার 500 টাকা পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পর পরে 4-5 দিন পর আমাকে বলছে কি আমার আরেকটা বিয়ে ছিল, তো এই এরকম সেরকম বিয়ে ছিল। পরে যে আমি ওইখান থেকে আমার স্বামী ভালো লাগে না, একটু প্রতিবন্ধী টাইপের। তারপর আমি ওখান থেকে চলে আসি। আসার পর যে আমি আবার পড়ালেখা শুরু করছি, অনার্স করতেছি। যে সত্যি কথা বলতে কি আমি অনার্স পড়তাম, আমার মায়ের আমার মনে হয় না যে কী বলবো, আমার মায়ের সাথে সম্পর্ক তার শিখি না অনেক বড়। আমি যদি এখন পড়ালেখা করতাম আমি এখন থাকতাম যে আপনার এসএসসি দিতাম এবার। তো আর তো উনি তখন অনার্স করে, অনার্স শেষের দিকে একেবারে। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম অনার্স করি, যে হায়ার ম্যাথ সাবজেক্ট, সায়েন্স গ্রুপ, মানে এরকম মানে যেরকম দরকার ওরকমই বলতাম, চাপাটা মারতাম। ওকে তো ওর সাথে বলছে কি আমি ফেক আইডি, এটা সেটা আমি ওর সব নগদ বলে দিয়েছি লাবণীরে। পরে ওই লাবণী মানে অনেক কানাকাটি করে, অনেক ঠিক করে, পরে এই ঠিক করে হওয়ার পর আর শেষ। পরে রুমির সাথে চলতেছে, তো এই বলার পর পরে ও বিশ্বাস করতেছে না যে আমি ফেক আইডি। পরে আমার নিজের আইডি লিঙ্ক কপি কইরা পরে ওই দিয়ে দিছি আইডি। পরে তারপর আমি পিক দিয়েছি, তারপর বিশ্বাস করে না। তারপর ভিডিও কলে কথা বলছি, কথা বলার পর ও মানে 8 দিনের ভিতরে কোনো ফোনই অফ করে নাই, মানে ফোনই অন করে না, সরি কোনো। আমি ফোন দিতাম পরে দিত না। পরে পরে আরেকদিন ফোন দিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি দেওয়ার পর বলছে কি যে একদিন হঠাৎ করে বলছে কি যে ওর বোন ফোন দিয়ে আমাকে বলছে আপনি বেইমান, এইটা সেইটা, একটা মেয়ের জীবনে এরকম সিনিবিনি খেলেন। এরকম প্রায় 4-5 মাসের মতো তো রিলেশন হয়েছিল, প্রায় 5-5.5 মাসের মতো হয়েছিল। পরে হওয়ার পর হঠাৎ করে আরেকদিন আমি ফোন দিয়ে আবার বলছি কি আচ্ছা ঠিক আছে তুমি ফেক আর যাই হও, তুমি যেরকম হও কেন তুমি সব। তারপর হঠাৎ করে ফোন দিয়ে বলছে আচ্ছা তুমি যে ফেক আর রিয়েল হও, সবচেয়ে বড় কথা তুমি একটা মানুষ, তুমি যেরকম হও, যেহেতু তোমার সাথে ভালোবাসছি যাই হোক তোমাকে বাসবো। পরে আমি আবার একটা গেম খেলাম, পরে বললাম না আমি যেহেতু ফেক আমাকে এখন ইনসাল্ট করবে, তেমন ভালো মতো কেয়ার করবো না, হয়তো আবেগে 2-4 দিন কথা বলবে তারপর শেষ করে দেবে। পরে আমি একদিন বলছি কি রাতে 1টা বাজে ফোনে আমি কান্নাকাটি করে দিয়েছি, যে অনেক সিরিয়াসলি কাঁদছি মজা করে। কাঁদে বলি কি এই তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা। ওকে বললেন? হ্যাঁ ওকে বললাম, হ্যাঁ রুমিকে বললাম কনভিন্স করার জন্য। হ্যাঁ বললাম যে এই তোমার ভালোবাসা, ওইটা আমি না, ওইটা আমার এক ছোটো ভাই, যে ওরে আমি ভিডিও ক্যামেরা দেখেছি আর আমি সাইডে বসে কথা বলছি, এতটুকুই তোমার ভালোবাসা, আগে জানতাম না। আর এই পাগল ওইটাই আমি না, এই যেগুলো ফেসবুকে পিক পোস্ট করা এইটাই আমি। পরে ও বিশ্বাস করতেছে না, পরে আবার বলছি, পরে বিশ্বাস করে ফেলছি। আর বিশ্বাস করে ফেলার পর পরে আবার বলছি কি আচ্ছা তুমি যেহেতু ওই যেই ছেলেটা ভিডিও করে কথা বলছো ওই ছেলেটার আইডি দাও তো। আবার আমার নিজের আইডি, আমি তো নিজে পাসওয়ার্ড জানি নাম্বার, পরে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর বিশ্বাস করছে। পরে এইভাবে চলতেছে। পরে আবার টাকা আনলাম, আবার 2000 টাকা আনলাম। টাকা আনার পর ওই টাকা দিয়ে আমি জুতা কিনছিলাম আর একটা প্যান্ট কিনছিলাম, মনে হয় একটা প্যান্ট কিনছিলাম। রেগুলার টাকা নিতেন ওর কাছ থেকে? রেগুলার না, মানে ওই মানে আগে টাকা নিতাম, তারপর প্রায় 1 সপ্তাহ মানে 1 মাসের ভিতরে কোনো টাকা আনি নেই। আচ্ছা। পরে ওই মানে এই ফোন দেওয়ার পরে বিশ্বাস করার পরে আমার আইডি মেডি দিলাম। পরে এভাবে চলতেছে। পরে টাকা আনলাম। পরে আবার ওরে বললাম কি আবার 3য়বার বলছি যে আমি না, যে আমি তোমাকে যে আইডি দিছি, যে ভিডিও কলের কথা বলছি ওইটাই আমি। এবার কালে সত্যি ভিডিও কলের কথা বলছি। কথা বলার পর নগদ ফোনটা কেটে গেছি। লাইনটা কেটে যাওয়ার পর আমি আবার সেকেন্ডবার ট্রাই করছি, ঢোকে না। তো না ঢোকার কারণে আর ওর সাথে প্রায় মানে ওই দিনকে মানে 4টা বাজার ঘটনা। তো বিকাল 7টা বাজে আমার একটা ছেলে ফোন দিছে। ফোন দেওয়ার বলছি কি আমি অমুক থানা থেকে বলছি, মানে এটা সেটা মানে পুরো আমি কোথায় আছি সব কিছু বলে দিতেছে লোকেশন দিয়া। পরে বলছি আচ্ছা আপনি বলতেছেন তো আমি কী কাজ করছি, আপনি আমাকে কীরকম বলতেছেন কেন? পরে বলছে কি তুমি তো মানে বলছি সুন্দরভাবে বলছে, আমি তো গালাগালি করতেছি আর উনি সুন্দরভাবে শুদ্ধভাবে বলতেছে তুমি তো সাইবার অপরাধের আমি অমুক সাইদুল বলছি।
সাইবার অপরাধ থেকে, মানে অপরাধ করছো তুমি তো সাইব, মানে এরকম কিছু বলছে। আমি সাইদুল বলছি। কোথা থেকে বলছেন? আমি ময়মনসিং থেকে বলছি। পরে বলছে কি তুমি কি বরিশাল আসো? আমি বলছি বরিশাল। আচ্ছা আমি বলছি কি হয়তো আমার কোনো ফ্রেন্ড মজা করতেছি, ফ্রেন্ডটাতে মজাই করে মাঝে মাঝে ফান করে, আমার চেনা চেনা কোনো ছেলে ফ্রেন্ড। আর ভয়েসটা কেমন যেন মানে নর্মালি লাগছে, তাই আমি তেমন সিরিয়াস হই নাই। পরে তুমি কি সাকিব, মানে সাকিব নামটা বলে নাই, সরি, বলছে তুমি কি বরিশাল আসো? হ্যাঁ। বরিশাল মুলাদি আসো? আমি বলছি হ্যাঁ। মুলাদি কোনো রিভারের কাছে আসো? রিভার মানে আমি তখন বুঝলাম না। তখন আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, বলছে নদী। বলছে হ্যাঁ নদীর পাশে আসি। আচ্ছা এইটা বলে ফোনটা কাটতে দিছে। কাটে দেওয়ার পর তারপর বলছে কি ও এরই মাঝে আমার মানে ওখানে আমার একটা মানে ওর ফ্রেন্ড ফোন দিয়ে বলছে কি, ফোন দিয়ে তো আমাকে গালাগালি শুরু করেছে। বলছে মানে গালাগালি বলছে কি, এটা কি আপনি কী কাজ করছেন? আপনার কারণে একটা মেয়ের জীবন চলে গেছে। হোয়াট? মানে ঘটনাটা কি হলো? ঘটনা হয়েছে যে ওই যে আমি মানে বলছি তৃতীয়বার বললাম যে আমি ফেক। আমি তখন ভিডিও কলে কথা বললাম এই সব সিরিয়াসলি ভাবে সব কিছু দেখাইয়া। হ্যাঁ। পরে আপনি কাজটা কেন করতে গেলেন, মানে ফেকটা কেন আমি রিভিল মানে করতে? ওরে মানে করতে প্রুভ করতে পারছি না যে আমি ফেক। মানে লাস্টে মানে কেন করতে চাচ্ছিলেন যে আপনি মানে ওর সাথে মানে ওর কাছ থেকে আমি দূরে চলে যেতে চাই। কারণটা কি ছিল? কারণটা আসছে মানে ওর সাথে শুধু মানে ওই আমার সাথে কেন সম্পর্ক মানে শুধু টাইম পাস করবে বা আমি শুধু করব, মানে এটা কখনো মানে সম্ভব হবে না। সম্পর্ক এই কতদিন চলার পরের ঘটনা এটা? এটা প্রায় মানে 6.5 মাস, 7 মাসের কাছাকাছি। তারপর তো আর আমি যতই সুন্দর হই না কেন, আমি আমার বাবা এখনও রিক্সা চালায়, ঠিক আছে? তো আমার বাবার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই, বা আর মনে হয় না কখনো হবে, জানি না, আল্লাহ জানে। তো আমি আমার আম্মু নিয়েই আসি, তো আমার আম্মু দেশে থাকি। তো ওর কখনো সম্ভব হবে না, কারণ ওর বাবা একজন চেয়ারম্যান আর আমার বাবা একজন রিক্সা চালক। আর তাছাড়া এটা কখনো সম্ভব, আমি মানে এটাই শিওর ছিলাম যে কখনো সম্ভব হবে না, এই যতই যাই না। তো ও পরে ওর বোন ফোন দিছে, আমি তখন বিশ্বাস করতেছি না। পরে ওর ফ্রেন্ড দেখলাম কি একদিন পরে দেখলাম ওর মানে মৃত্যু লাশ ফেসবুকে পোস্ট করছে, মানে ওর ফ্রেন্ডের আইডিতে আর কি পোস্ট করছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা যদি সাকিবকে দেখতে চান বা কোনো কিছু বলতে চান, তাকে চলে আসবেন আমার পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj KEBRIA.RJ এই পেজে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি করছি। পরে ও ফেসবুকে নেই, আমি ভাবলাম কি মজা করছে বা অন্য কারো মরা পিক বা ফেসবুক থেকে আপলোড করে ডাউনলোড করে ওখানে আপলোড করছে। তো তারপর আমার ওখানে এক আঙ্কেল আসছে, তো ময়মনসিংহে থাকে, মানে আমার সিনিয়র। তো ওরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমি সব কিছু বলছি। পরে বলছে হ্যাঁ। পরে তো আমার নাম এই যে আমাকে মানে এরকমভাবে লোকেশনটা বের করতেছে। পরে আমার তো পুরো ভয় পড়ে গেছি যে এরকমভাবে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছি কি যে তুমি যদি কোনো ঢাকার ভিতরে থাকতা তাহলে হয়তো, কিন্তু মানে বলতেছে যে আমি ফোন ধরতেছি, মানে আমি বলছি যেহেতু অপরাধ করছি ফোনটা ধরি, দেখি কী আর হবে। আমার এটা মানে সাহস ছিল বুকে, ওকে, যে ময়মনসিংহ আর আমি বরিশাল, এটা কীভাবে সম্ভব। তো এভাবে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমাকে অনেক ভয় ঠয় দেখাইছে যে তুমি নিজে ঢাকা আসো, আইসা দেখা করো, সমস্যা নাই, তোমায় কিছু করো না। পরে এবার কন্টিনিউ ফোন দেখাইছে, আমাকে ভয় দেখাইতেছে, মানে এক পর্যায়ে একটা ব্ল্যাকমেলের মতো হইতেছে, আমাকে ডর দেখাইতেছে, ভয় দেখাইতেছে। তো ভয় দেখানোর পর আমি বললাম কিন্তু সিমটি অফ করে দেবো। পরে আমি সিমটা অফ করে দেবো ভাবছি। পরে আমার আরেকটা সিম ছিল, ওই সিমটা অফ করে নেই, মানে ওই সিমটা অফ করে আমি খোলা রাখছি। আরেকটা এয়ারটেল সিম ছিল, ওইটা ঢুকাইছি। আর ঢোকানোর পর তখন ও কিন্তু মারা গেছে 100% শিওর। আমি তখন তারপর শিওর কিন্তু এমনি মারা গেছে, ওই যে সুইসাইড করছে বলতে ও বিষ খাইছিল। তারপর কিছু কি লিখে গিয়েছিল সুইসাইডাল নোটে বা কোনো কিছু জায়গাতে কোনো কিছু লিখে যাওয়া? না, শুধু ওর সাথে লাস্ট কথা হয়েছে যে বাচ্চা তুই এত বেঈমান, এইটাই লাস্ট বলছিল, যে মানে ওই ভিডিও কলেই বলছিল ইমুতেই বলছিল এই কথাটা। হ্যাঁ, তারপর যে লাইনটা কেটে গেছে, তারপর আমি এমনিতে ট্রাই করছি, এমনি ফোন দিয়া বা ইমুতো বা কোনো মানে আর কখনো পাইনি, আর মানে ওর ভয়েস আর কখনো শুনতে পাইনি। তারপর বলছে কি যে ফ্যামিলি কি জানতো যে আপনি এই ঘটনার জন্য দায়ী? ওর ফ্যামিলি তো মানে ওর বাবা তখন গেছিলো মানে ইউএসএ গেছিলো, আমি আমেরিকা গেছিল। মানে ও আসলে কি রমি মানে যতই খারাপ হোক না কেন, যত
যতই ইয়াবা ইউজ করুক না কেন, মানে যত খারাপ না কেন, মানে যা বলতো সব রিয়েল বলতো, মানে সত্যি কথা বলতো। ইয়াবা খাইতো সে? হ্যাঁ, ইয়াবা কন্টিনিউ খাইতো। মানে ইয়াবা খাইতো কীভাবে, তো ওর বাবা তো ছিল চেয়ারম্যান, জি। তো ওর মানে ওই যে ওর বাবার ছেলে পান্ডা যে বাবা বাবা ধরে আনতো, মানে ওই যে সন্ত্রাসবাদ যেগুলো বলি, মানে আনতো আয়না যে ও বাসায় রাখতো, ওইখান থেকে চুরি করে ও খাইতো। আচ্ছা। আর ও একা খাইতো না, যে আর ওর বোন, আবার ওর বড় বোন যে ছিল, মানে ওই যে সঞ্চিতা আপু, ওর বড় বোন ছিল নার্স, কিন্তু তারপর উনি বাবার ব্যবসা করতো, মানে ওই যে বাবা আনতো ওখান থেকে নিয়ে পরে বাবা ব্যস্ত। তো তারপর ওইটাই লাস্ট শব্দ, মানে ওর লাস্ট কথা হয়েছে। তারপর আমি কখনো পাইনি। তারপর ওর ফোনে পরে ওর আম্মু আমাকে অনেক ঠিক করে, পরে ওর আম্মুর সাথে কথা হয়েছিল, পরে আমি বলছি যা সিমটাই অফ করে দেবো। পরে আমার এয়ারটেল নাম্বার, পরে ওই এয়ারটেল নাম্বার দিয়ে আমার মনে হয় ওরে কখনো ফোন দিয়েছিলাম, পরে আবার আমার এয়ারটেল নাম্বার দেওয়া ফোন দেওয়া ধরছে। পরে আমি আমার মামা আমাকে করলো কি, বলছে কি তুই দেশে এরকম করস। তারপর সবাই আমি মানে গ্রামের সবার সাথে খারাপ হয়ে গেছি, যে মানে ওর কারণে না, মানে সারাক্ষণ কোনো কাজ করতাম না, আবার মানে কেউ দেখতে পারে সারাদিন কোনো কাজ করতাম না, শুধু শুধু ফোন টিপতাম, সারাদিন ফোনে কথা বলতাম, আর সারাক্ষণ 24 ঘন্টা মানে ঘরে বাইরে খাইতে লইতে ঘুমাতে, এমনকি ভাত খেতে নিতাম, ভাত খাইতে এক নেলা ভাত মুখে নিতাম, আর একবার ওই ফোনে মানে চাট করতাম ওর সাথে। ওর সাথে না, এরকম সবার মেয়েদের সঙ্গে যার সাথে কথা হয়, হ্যাঁ, যে আমাকে যার সাথে। আর আসলে কি ভাই, আমি কখনো কাউকে ইচ্ছা করে কখনো মেসেজ করতাম না ফেসবুকে, মানে আপনার কাছে মেসেজ চলে আসতো, সবাই ছবি দেখে সবাই মেসেজ করতো, সবাই মেসেজ করতো। আর তখন আবার আমি সেম আমার তখন বলছি কি, যে কেউ তো রিয়েল আইডিতে ঢুকে, পরে করতাম কি, ওই যে রিয়েল আইডি পরে ওই মেয়ের সাথে চাট করে পরে ওই আইডি লগ আউট দিয়ে পরে আমার রিয়েল আইডিতে ঢুকে যখন মেসেজ করতাম, তখন আর রিপ্লাই দিত না। পরে বলতাম কি আসলে কি, মানে আমি আসলে মেয়েরা ওরা মানে বিয়ের সময় খুঁজে কি, অ্যাফেয়ার করার সময় খুঁজে চেহারা আলা, বিয়ের সময় খুঁজে টাকা আলা, কিন্তু কালা ধলা এগুলো তো আল্লাহ বানাইছে। তো কালা বলে কি আমাকে মানে কোনো মেয়েরা মানে এরকম করে, মানে এরকম কিছু নিজে মানে নিজে মন্তব্য করতাম, আর কিছু না, কাউকে কখনো শেয়ার করতাম না, এটাই। তো এভাবে পরে ভয় ঠয় দেখালো। পরে আমার ওই ফ্রেন্ড, আমার ওই আঙ্কেলকে ফোন দিয়ে বললাম, সব কিছু বললাম, পরে কনফার্ম হলাম যে মারা গেছে। তো বিষ খাওয়ার পরে ওই ঢাকা মেডিকেল আনছিল, মানে ময়মনসিংহ থেকে সরাসরি ঢাকা আনছিল, মানে ওখান থেকে মানে আনার পর নগদ মারা যায় না আর কি। ওকে। তারপর ময়মনসিংহ কোনো হাসপাতালে নিয়েছিল নাকি, পরে ওখান থেকে মানে ঢাকা আনছিল, তো ঢাকা পর্যন্ত আসে না, আসার পর নাকি মারা গেছে। তো মারা যাওয়ার পর তখন আমি ছিলাম, মানে তখন আর আমি জানি না এগুলো, লাস্টে জানছি আমার ফ্রেন্ড, মানে ওই যে আমার আঙ্কেল বলছিল, মানে আঙ্কেল ফ্রেন্ড সমতুল্য, মানে ফ্রেন্ড বলি ভাই বলি, মানে সম্পর্কে লাগে আঙ্কেল। তারপর আমার মামাকে ঢাকা নিয়ে আসলো, ঢাকা আসার পর আমি লঞ্চে ছিলাম। তো লঞ্চে বসে বসে কি যে অ্যান্ড্রয়েড ফোনেই তেমন ভালো না, মানে অনেক মানে প্রায় 2 বছর হইতে চালাই, তো প্রায় নষ্ট, মানে টাচে কাজ করে না, পরে আইসি দুর্বল। পরে ওইটার ভিতরে একটা মেমোরি ছিল 32 GB, 2000 টাকা ছিল, ব্যাক কভারে নিচে 2টা সিম ছিল ভরা, আরেকটা সিম ছিল বাইরে, এসব ওই যে লঞ্চের ভিতরে চুরি হয়ে যায়। ওকে। চুরি হওয়ার পর আমার একটু খারাপ লাগে। তো আমি ঢাকা আসি, ঢাকা আসার পর আমাকে একটা মানে ওই যে আমার ঢাকা আসার পর একটা ওই যে আমার মামার চাচা লাগে সম্পর্কে, তো ওনাদের ওই যে সিটি প্লাজা গুলিস্তানে সিটি প্লাজা দোকান আছে, তো ওই দোকান আমাকে চাকরির জন্য দিয়ে যায়। তো ওইখানে প্রায় আমি 2 মাস হয়েছে এখন থাকি। এই ছিল আমার ঘটনা। আপনি 2 থেকে 3 মাস আগে এইরকম একটা জায়গা থেকে, মানে ফেসবুকের এইসব জায়গা থেকে এসছেন। আপনি আজকে নিজের মুখে যেটা স্বীকার করলেন, আপনি জানেন সাইবার ক্রাইম নিয়ে বাংলাদেশের শক্তিশালী একটা আইন হয়েছে, এটা জানেন? আসলে আগে জানতাম না, এখন মানে জানি। আগে গ্রামে ছিলাম তো, বা এরকম কোনো কিছু ফিল করি না কখনো, মানে আমি কখনো বুঝি নাই যে মানে ফেসবুকে ফেক আইডিতে মানে এতটা দূরে হয়ে যাবে, মানে এত কিছু হয়ে যাবে। মেয়েটা যে মারা গেল, ওর ফ্যামিলি কি জানে যে এটার জন্য আপনি দায়ী? হ্যাঁ জানে তো, কারণ ওর ফ্যামিলি থেকে আমাকে ফোন দিছিল, বা ওর ফ্যামিলি থেকে আমাকে অনেক ভয় দেখাইছে। কি দেখাইছে আপনাকে? কেস করছিল, পরে মানে কেস নাকি তা জানি না, মানে আমার ট্র্যাক করছিল, পরে আমি কোথায়, মানে সব কিছু। তো আপনি কি করেছেন ওই সময়? পরে ওই সময় আমি সিমটা অফ করে দিয়েছিলাম। সিমটা অফ করে দিয়ে পালিয়েছিলেন? পালিয়ে কোথায়, আমি আমার মতোই, মানে যেবার আগের মতোই তো হয়েছিলাম। আমি আমার এতটুকু সাহস ছিল যে আমি থাকি ঢাকা, বরিশাল, আর উনি থেকে ময়মনসিংহ, পাবে কীভাবে? হয়তো লোকেশন দিয়ে বের করছে, সিমটা অফ করে দিয়েছে, আর পাবে না। কে কথা বলেছে ওই ফ্যামিলি থেকে আপনার সঙ্গে? মানে ওই মরার পর না, আগে। মরার পরে? ওর মানে ওর বাবা তো এখনও মনে জানি না এখন কোথায়, তখন আমেরিকা ছিল। ওর চাচা বলছিল, ওর বোন বলছিল, ওর আম্মু বলছিল। কি বলে তারা? মানে কান্না করে যে আমার 2টা মেয়ে, তো আমার একটা মেয়েকে
মানে এই কাজটা তুমি কেন করলা, মানে তুমি ফেক, তুমি মানে এরকম মানে কানাকাটি করে বলছে যে আমাকে কখনো বলছে কি তোমাকে আমি কেস খারাপই করবো, এতে আমাদেরই বা কী লাভ হবে, বা আমার মেয়ে কি আর ফিরে পাবো? তবে তুমি এর জন্য কখনো তুমি জীবনে কোনো দিন সুখী হতে পারবা না। আর তারপর থেকে ভাই আমি কিন্তু অনেক আগে স্বাস্থ্য ছিলাম, তো দিন দিন কন্টিনিউ আমি শুকিয়ে যাই। আর মানে সারাক্ষণ শুধু ওই মনের ভিতরে ওইটাই যে মানে কোনো কাজে মন বসে না, কোনো খাইতে বসতে বা যেখানে যাই কোনো ভালোই লাগে না শুধু শুধু। এখনও মনে হয় আমার এখন যে সিমটা ইউজ করি এই সিমটা থেকে এখনও 2-3 আমি এখনও ফোন দেয়। একটা মেয়ে ফোন দেয়, নাম হচ্ছে মিতু, বাড়ি হচ্ছে মাদারীপুর। একটা মেয়ে ফোন দেয় শিমু, বাড়ি হচ্ছে বরিশাল। আরেকটা মেয়ে ফোন দেয় নাম হচ্ছে রিয়া, যে ওটা বাড়ি হচ্ছে কুমিল্লা। 3টা মেয়ে ফোন দেয়, আমি ফোন দিতে বারণ করি, তারপর ফোন দিতেছি। একটা বিষয় না বললেই নয় প্রিয় শ্রোতা, একবার আমাদের এই অনুষ্ঠানটা আমরা SMS পোলে নিয়েছিও, সেখানে খুব অল্পের জন্য বেঁচে গিয়েছে আজকের এই অনুষ্ঠানে ওর গল্প সিক্রেট স্টাডি ফিল করার। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, দেখুন 17, 17.5 বা 18 বছর বয়সের যে সাকিব, তো আপনার নাম না? হ্যাঁ সাকিব। সাকিব, এবং ওর যে বলার ধরন সেটা অবশ্যই রেডিওতে খুব বেশি ইন্টারেস্টিং শোনা যায়নি। এন্টারটেনমেন্টের জায়গা থেকে যারা নিয়েছেন তারা হয়তো অনেকে শুনেও নি আজকের এই এপিসোডটা। কিন্তু এই যে ফেসবুক, এটা আমাদের সমাজে কতটা ভাইরাল হচ্ছে, এবং আমরা অ্যাওয়ারনেসের জন্য কাজ করি, পরিবেশ বাঁচানোর জন্য সচেতনতা, রাস্তা পার হবার জন্য সচেতনতা, কিংবা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সচেতনতা। আমার মনে হয় যে এখন এই সাইবার ক্রাইম কিংবা সাইবার সেফটি, সাইবার যে ব্যাপারটা, এটার জন্য আমাদের একেবারে আপামর জনসাধারণের জায়গাটা থেকে সচেতন করা উচিত, শিক্ষা দেওয়া উচিত, ক্লাস থেকে শুরু করে সব জায়গায়, পরিবারে, যে একটা ফেক আইডি কিংবা এক ধরনের ফেক সম্পর্ক কিংবা ফেসবুক আসলে যে কোনোভাবেই এটাকে ব্যবহার করার জায়গা না। এই জায়গাটা একটা অনিরাপদ জায়গা। এখানে কোনো ইনফরমেশন শেয়ার করা কিংবা এখানে কারোর সঙ্গে চ্যাট করা, কথা বলা, যেটা নিজের জীবনকে ধূলিসাৎ করে দিতে পারে। আমি ডেফিনেটলি শিওর যে এটা হয়তো কোনো ঘটনাই না, এর চেয়েও ভয়াবহতম ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রতারিত হয়ে বিভিন্নভাবে শিকার হয়েছেন। কি করেন আপনি এখন, পেশায় কি করেন? এখন একটা চাকরি করি, 8,000 টাকা বেতন নিই, পাইকারি কাপড়, শার্ট বেসিক্যালি শুধু শার্ট। কিছু বলার আছে মানে যাদের সঙ্গে আপনি এটা করেছেন, কত টাকা এনেছেন সর্বমোট? আসলে এগুলো হিসাব ছাড়া, মানে হিসাব করার মতো না। আজ 500, কাল 1,000, কাল 10,000, 8,000, 7,000, 2,000, 5,000। কি করতেন এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে এমনি মানে ওই যে টাস্টস খেলতাম, আর এই যখন যেটা মতো ভাঙতাম, এই করতাম, এটা সেরতাম, এই যখন যেটা মন করতো ওইটাই করতাম। আপনার বয়সে যারা ফেসবুক ইউজ করে, যেসব ছেলেরা এই ধরনের কাজ করে, আমাদের এলাকায় মানে কি বলবো, মানে ফার্স্ট চালাইতো শাকিল, তো ওর পর আমি, তারপর এখন সবাই ফেক আইডি চালায়। এই ফেক আইডি দিয়ে দিয়ে সব কাজ করে, মানে টাকা নেয় না। মানে আমি শাকিল আনতো একটু, মানে শাকিল আনতো কম, বাট আমি বেশি আনতাম, দুজনেই। কিছু বলার আছে যারা ফেক আইডি খোলে আপনার মতো তাদেরকে? তো কি বলবো, মানে এখন মানে আমার মনে হয় যে মানে আমি যতটুকু শিওর না, আমি যতটুকু জানি যে ফেসবুকে মানে মানে প্রচণ্ড পরিমাণ ফেক আইডি আছে। তো যারা ফেসবুকে ফেক আইডি চালায়, তো তাদের সম্পর্কে আমার কিছু বলা নেই, যার যার ইচ্ছা, যার যার মুডে চালায়। শুধু একটা কথাই বলবো যে ফেসবুকে ফেক আইডি চালায় কারোর সাথে রিলেশন করাটা ভালো না। তো আমি কখনো চাইনি যে, হয়তো আমি ফান করে করে টাকা আনছি, আমি কখনো চাইনি যে এর কারণে একটা মেয়ের জীবন যাবে বা একটা মানুষের জীবন যাবে। মেয়ের বলতে আমি ভুল করছি, যেন নেক্সটে আশা করি আর কেউ ভুল করবে না। আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটি প্রিয় শ্রোতা। শেষ খুব অল্প সময়ই হয়ে গেল আজকে, বলবো আমরা খুব ছোট্ট করে। 11তে ভালোই হয়েছে, কারণ আজকের অনুষ্ঠানটা শুনে অনেকেই ঘুমোতে পারবেন সেহরির আগে। তার আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমাদের উপকারের জন্য, এটা একটা উইপনের মতো, এটা একটা অস্ত্রের মতো। সেই অস্ত্রটিকে আমরা ভালো কাজে ব্যবহার করব নাকি খারাপ কাজে ব্যবহার করব সেটা আমাদের উপর নির্ভর করে। এবং ভালো কাজে ব্যবহার করা না করার জায়গাটিতে ভিকটিম হওয়া না হওয়াটাও কিন্তু আমাদের উপর নির্ভর করে। বিশেষ করে ফেসবুক এখন অনেক বেশি সমালোচিত ফেক আইডির কারণে। এবং বাংলাদেশে আমরা জানি না, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, বিশেষ করে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা প্রথম দিকে আমরা যখন এটার প্রচলন হলো কেউই অতটা সিরিয়াসলি নেইনি। এখন এটাকে সবাই একটু সিরিয়াসলি